In this round, we try some exercise problems on electric potential, but with continuous sources. Previous round আমরা discrete source বা single point charge এবং combination of point charge এর জন্য potential কিভাবে মাপতে হয় দেখেছিলাম। আজকে আমরা দেখব যে continuous source এর জন্য most specifically line, surface বা plane charge and volume charge এই তিনটার জন্য কিছু exercise problems. Alright, let's begin. First, 23.32. An infinitely long line of charge has linear charge density this much. So this is my lambda. A proton, jar mass and charge দেওয়া আছে, is 16 centimeter from the line. A long line of charge থেকে সে 16 centimeter দূরে আছে, moving directly toward the line at this much speed. Calculate the proton's initial kinetic energy. That's question A. And B জানতে চাচ্ছে how close does this proton get to the line of charge. Okay, first আমরা এটা শুরু করি এবং দেখি given information কি দেওয়া আছে. This was 23.32. 23.32. First, I have a line charge density that is equal to 5.50 into 10 inverse 12 coulomb per meter. 5.50 into 10 inverse 12 coulomb per meter. Alright. ওটা থেকে একটা proton some distance আছে which was 16 centimeter. So আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি. If this is my line charge shown by positively charged এরকম একটা strip of line, positive জানলাম because this lambda magnitude is positive. ওখান থেকে some distance and it was 16 centimeter. এখানে একটা proton ছিল that was aimed directly at this line. এবং যেই স্পিডে এম করা হয়েছিল বা মুভ করছিল that was 2.50 into 10 to the power 3 meter per second. So first thing first, আমার লাইন চার্জটা একটা পজিটিভলি চার্জড লাইন and এই প্রোটনটা that's a positive charge. And অবশ্যই এই প্রোটনকে লাইনটা বাইরের দিকে রিপেল করবে. বাট ইনিশিয়ালি এই স্পিডে শুট করার কারণে প্রোটনটা কাছে আসতে চাইবে, কন্টিনিউয়াসলি এটা এই আউটওয়ার্ড রিপালশন ফোর্সের এগেনস্টে ডিসেলারেট হতে থাকবে, আস্তে আস্তে একটা কাছে কোনো একটা পয়েন্টে momentarily it will stop. And after that এটা আবার রিপালশনের ডিরেকশন বরাবর বাইরের দিকে শুট আউট করবে দিস প্রোটন. লাইন চার্জ যেখানে আছে সেখানে থাকবে, অনলি প্রোটনটা কাছে আস্তে আস্তে থেমে আবার ডানে যাওয়া শুরু করবে. আমাকে প্রশ্ন বের করতে বলেছে এটা মিনিমাম কতটুকু কাছে আসতে পারবে, রাইট? অ্যাকচুয়ালি আমরা এটা আগে বের করে ফেলি, কতটুকু কাছে আসতে পারবে ওটা হচ্ছে বি নাম্বার কোয়েশ্চেন. এটা আমি আগে বের করে ফেলি অ্যান্ড দ্যাট আস্কস ক্যালকুলেট দ্য প্রোটনস ইনিশিয়াল কিনেটিক এনার্জি. সো প্রোটন এই স্পিডে কতটুক কিনেটিক এনার্জি ক্যারি করছিল 16 সেন্টিমিটার দূরে. A Ki that is equal to half of mass of proton times initial speed squared. Well, এখানে তো সবকিছুই আমাদের জানা, বের করে ফেলি. 0.5 times mass of proton times something squared. ওই somethingটা হচ্ছে আবার 2.50 into 10 to the power 3. And this is our Ki. 5.227 times 10 inverse 21 joule. That was A. B তে জানতে চাচ্ছে কি কতটুকু কাছে আসতে পারবে. সো কতটুকু কাছে আসার অর্থ হচ্ছে আমার এই শর্তটা চেক করতে হবে, কাছে এসে থেমে যাওয়া অর্থ ওই লোকেশনে কিনেটিক এনার্জি 0 হতে হবে বিকজ থেমে যাচ্ছে স্পিড 0. সো ইফ দিস ইজ আওয়ার স্টার্টিং কিনেটিক এনার্জি অ্যান্ড এই লোকেশনে আমি যদি এন্ডিং কিনেটিক এনার্জি পাই তখন এখানে আমি কনজারভেশন অফ এনার্জি ইউজ করে আমার বি নাম্বার কোয়েশ্চেনটা আনসার করতে পারি. সো আমি এখানে করব কনজারভেশন energy, most specifically conservation of mechanical energy. That says 16 সেন্টিমিটারে বসা অবস্থায় যে UI and KI এর সাম ছিল that should be exactly equal to যেখানে মোমেন্টারি স্টপ করেছে সেখানে পোটেনশিয়াল এনার্জি U প্লাস সেখানে কিনেটিক এনার্জি K এর সমান. প্রথম পার্টটা
পরের পার্টটা সমান হতে হবে। আর যেহেতু এই ফাইনাল লোকেশনে momentarily stops, this thing has to be 0. আর কে আই এই পাশে আমি খুঁজে পেয়েছি। সো কে আইটা আমি একটু বামে রেখে বাকি সব কিছুকে ডানে নিয়ে যাই। অলরেডি ইউএফ ওইখানে প্রেজেন্ট, ইউআই এখানে চলে যাবে, রাইট? সো এই যে জিনিসটা পেলাম ব্র্যাকেটের মধ্যে, দিস ইজ মাই ডেল্টা ইউ, চেঞ্জ ইন potential energy, যেটা কিনা প্রোটনের হাতে হবে from this location to this location, যেখানে থেমে যাচ্ছে। বাট ইফ আই চেক, ডেল্টা ইউ সমান হচ্ছে কোন চার্জ কতটুক পোটেনশিয়াল চেঞ্জের উপর দিয়ে দৌড়াচ্ছে, রাইট? সো এই প্রশ্নে আপনাকে চেক করতে হবে ইউজিং দিস ইনিশিয়াল কিনেটিক এনার্জি অফ দ্য প্রোটন। এই পাশে চার্জ অফ প্রোটন আমার জানা, বাট এই ডেল্টা ভিটা আসবে বিটুইন দিস লোকেশন অ্যান্ড দিস লোকেশন, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে, আর সেটার সোর্স হবে আমাদের এই লাইন চার্জটা। সো এখানে ডেল্টা ভি এর জায়গায় আমাদের লাইন চার্জের পোটেনশিয়াল চেঞ্জটা লিখতে হবে। সো দেখি কি কি আসে, একটু ক্লিন করি। আমি এখানে এসে থামলাম, কে আই ইকুয়াল টু কে পি টাইমস ডেল্টা ভি, অ্যান্ড এবার আমি ডেল্টা ভি এর মানটা বসাবো। কিউ পি সমান ডেল্টা ভি হচ্ছে ফর এ লাইন চার্জ ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট সঙ্গে এল এন আর এফ ডিভাইডেড বাই আর আই। আর এফ যদি উপরে রাখি, আমার এখানে সামনে একটা মাইনাস রাখতে হয়, আর যদি আমি সামনে মাইনাস রাখতে না চাই, আর এফ এবং আর আই এর পজিশনটা সোয়াপ করতে হবে। আমি সেটাই সোয়াপ করে রাখি, আমি একটা মাইনাস রাখতে চাচ্ছি না। মাইনাস রাখার মেইন কথাটা হচ্ছে যে আপনি যদি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে ডিসপ্লেসমেন্টটা করেন, তখন আপনার পটেনশিয়াল ড্রপ হবে, ডাউনহিল হতে হবে। বাম পাশে এখনো কে আই আছে। সো দেখুন, প্রোটনটা প্রথমে 16 সেন্টিমিটার দূরে ছিল, সো দ্যাট শুড বি মাই আর আই। আর আর এফ হবে যেখানে মোমেন্টারিলি স্টপ করেছে। সো দেখি, আর আই অবশ্যই লাইন চার্জ থেকে একটু দূরে, দূরে হলে সোর্স থেকে আমি একটু দূরে আছি, আমার পোটেনশিয়াল শুড বি লো, এবং কাছে আসলে পোটেনশিয়াল শুড রাইজ আপ, রাইট? আর এফ এ পোটেনশিয়ালটা হাই হবে। সো আমি দেখুন লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের রাস্তায় আসছি, সো আমার ডেল্টা ভি অবশ্যই কি হতে হবে, বাড়তে হবে। সো আমার এখানে দরকার শুধু এই আর এফটা খুঁজে বের করা। তো আমার একটু সাইড চেঞ্জ করতে হবে, এল এম আর আই আর এফ এটাকে বামে রেখে বাকি সব কিছুকে ডানে নিয়ে যাই। সো ফর মি আমার এখানে করা লাগবে কে আই টাইমস 2 পাই এপসাইলন নট পুরাটা ডিভাইডেড বাই লাইন চার্জের ল্যামডা টাইমস প্রোটনের চার্জ। এবার আমার এই লমটাকে তুলে নিতে হবে, and তুলে নেওয়ার জন্য both sides of this equation I can rise to exponential, e to the power something করে দেব, তখন e to the power and ln টা কাটাকাটি চলে যাবে, and you are left with ri আর এফ। however ডান পাশে কিন্তু ক্যান্সেল করার কেউ নাই, সো এই পুরো জিনিসটা এক্সপোনেনশিয়ালের পাওয়ারে থাকবে। আমি একটু সাইজ ছোট করে লিখি, এখানে থাকবে, এটাকে একটু গাঢ় করে দিই। অলরাইট, আমার দরকার ছিল আর এফ, আর ফাইনালি আর এফটা খুঁজে পাওয়া যাবে আর আই থেকে। এই পুরো জিনিসটা যদি আমি ভাগ দিই, ওকে, আমার হাতে সবকিছু রেডি। ডান পাশে আমার প্রত্যেকটা ম্যাগনিটিউড জানা আছে, আমি আবার ভ্যালুগুলো বসাবো। সো ফলো মি। একটা ফ্র্যাকশন, আই শুড বি কেয়ারফুল, সো শুড ইউ, ক্যালকুলেশনে যাতে কোনো কিছু ভুল না হয়। আর আই এটা হচ্ছে প্রোটনের ইনিশিয়াল লোকেশন, দ্যাট ওয়াজ 16 সেন্টিমিটার, সো দিস ইজ 16 সেন্টিমিটার। নিচে এক্সপোনেনশিয়ালের পাওয়ারে একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের প্রথম অংশ হচ্ছে initial kinetic energy, that is 5.227 times 10 to the power minus 21. Alright, this was Ki. তারপর ওইটার সঙ্গে গুণ হবে 2 pi epsilon naught divided by line charge lambda times charge of proton. আমি আগে
চার্জ অফ প্রোটনটা লিখে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু মাই এলিমেন্টারি চার্জ টাইমস ল্যামডা। ল্যামডা কত ছিল? 5.50 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12. সো সবকিছু শেষ হলে I got my RF, that is equal to 11503 মিটার। বাট আমার ইনিশিয়াল পজিশনটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া, আমার সেন্টিমিটারে বুঝতে ভালো হবে, মাচ মোর কম্প্রিহেন্সিবল হবে। দ্যাটস ওয়াই আমি পুরো জিনিসটাকে যদি 1 সেন্টিমিটারের অ্যামাউন্ট দিয়ে ভাগ দিই, যে রিডিংটা পাচ্ছি এটাই হবে RF এর ভ্যালু ইন সেন্টিমিটার ইউনিট, 11.503 সেন্টিমিটার। সো দিস ইজ ফাইনাল R। আমাদের ইনিশিয়াল আরটা ছিল 16 সেন্টিমিটার। প্রোটন এই ইনিশিয়াল স্পিড নিয়ে ডিরেক্টলি লাইন চার্জের বরাবর আসছিল, আস্তে আস্তে ইট স্লোজ ডাউন অ্যান্ড স্লো হতে 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 11 সেন্টিমিটার অ্যান্ড হাফ এটুক অংশে এসে it will momentarily stop and shoot out the other way. Alright, so this is the closest the proton can get to the line charge. This was our B, 23.32 done. Next, 23.33. A very long insulating cylindrical shell of radius this much carries charge of linear density this much, spread uniformly over its outer surface. So I have a cylindrical shell with this much radius. ওটার সারফেসে একটা চার্জ ডেন্সিটি আছে, that is a line charge density of this much, so this should be lambda. What would a voltmeter read if it were connected between the surface of the cylinder, which is at 6.7 centimeter, and a point 4.7 centimeter above the surface? তার মানে 6.7 এর সঙ্গে আরো অ্যাডিশনাল 4.70 অ্যাড করার পর ওই লোকেশনে পোটেনশিয়াল কত হবে? অ্যাকচুয়ালি আমাকে এতে জানতে চাচ্ছে delta V between this position and this position. Alright, আর B তে জানতে চাচ্ছে the surface and a point 1 centimeter from the central axis of the cylinder. That means আমার এখান থেকে সিলিন্ডারের ভেতরে কোথাও। আমি পুরা একটু ছবি এঁকে দেখালে বেটার হয়। This is 23.33. If this is a cylindrical shell and এটা হচ্ছে তার সেন্ট্রাল অ্যাক্সিস, ওখান থেকে এই আউটওয়ার্ড এই লোকেশন পর্যন্ত যেই ডিস্টেন্সটা আছে দ্যাট ইজ দ্য রেডিয়াস। প্রথম প্রশ্নে এই রেডিয়াসের মানটা দেওয়া 6.70 সেন্টিমিটার, ওর সঙ্গে আরো অ্যাডিশনাল কিছুটুক ডিস্টেন্স আমার অ্যাড করতে হবে অ্যান্ড দ্যাট ডিস্টেন্স ইজ 4.70 সেন্টিমিটার। অ্যান্ড ফাইনালি আমি যদি একটা ভোল্টমিটার নেই যার একটা প্রোব বা নিডল এই লোকেশনে অ্যান্ড আরেকটা প্রোব বা নিডল সারফেসে, তখন এই ভোল্টমিটারের রিডিং ভোল্ট ইউনিটে কত আসবে? আমাকে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে ভি মাপতে বলেনি, আমাকে ডেল্টা ভি মাপতে বলেছে বিটুইন দিস টু লোকেশনস, ভোল্টেজ ডিফারেন্স। আর নেক্সট প্রশ্নটা হচ্ছে বিতে, আমি যদি সেন্ট্রাল অ্যাক্সিস থেকে সামওয়্যার এখানে আসি অ্যান্ড দ্যাট ডিস্টেন্স ইজ অনলি 1 সেন্টিমিটার, তখন সিমিলারলি আমি যদি একটা ভোল্টমিটার নিয়ে নিডল প্লেস করি এই লোকেশনে, আরেকটা হচ্ছে এই লোকেশনে, তখন এই এতটুক গ্যাপের মধ্যে ডেল্টা ভি কত? সো এতে প্রশ্নটা হচ্ছে ডেল্টা ভি মাপতে হবে ফর দিস সিলিন্ড্রিক্যাল শেপের চার্জ, যেটা আমরা জানি লাইন চার্জ। ডেল্টা ভি ইজ গিভেন বাই মাইনাস ল্যামডা 2 পাই এপসাইলন নট অ্যান্ড দেন উপরে হচ্ছে আর এফ আর আই। আপনি এই মাইনাসটা তুলে নিতে পারেন, যদি তুলে নেন তখন আমার হবে কি ওই আর আইটা উপরে তুলে দিতে হবে। ওকে, সো এখানে আর আই কত? স্টার্টিং যেই লোকেশন দ্যাট ইজ সারফেস অফ দ্য সিলিন্ডার, আর আই ইজ অ্যাট 6.70 centimeter. RF, this is at 6.70 plus 4.70, which is 10.70 centimeter. একেবারে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে যা কিছু মাপা হবে আর এর সব কিছু সেন্ট্রাল অ্যাক্সিস থেকে। এই দুই লোকেশনে ডেল্টা ভি কত? ওয়েল, আমার হাতে সব কিছুই দেওয়া আছে, আমি জাস্ট এখন
ভ্যালুগুলো প্লাগ ইন করবো, ল্যামডার মানও জানি। সো বাম পাশে ডেল্টা ভি, ল্যামডার ম্যাগনিটিউড প্রশ্ন দেওয়া 9 মাইক্রোকুলম পার মিটার, নিচে বসবে 2 পাই এপসাইলন নট, অ্যান্ড এখানে বসবে 1 অফ 4 RF, দ্যাট ইজ 6.70 প্লাস 4.70, আর নিচে বসবে 6.70. Okay, so this is equal to 85.984 into 10 to the power 3 volt. So এখন I guess যারা আমার কন্টিনিউয়াস চার্জের পোটেনশিয়াল ক্লাসটা দেখে এসছে তারা এখানে একটা প্রশ্ন করবে, আমি ওই ক্লাসে এই মাইনাসটা ইউজ করিনি, এখানে কেন ইউজ করলাম? সো দেখুন, আপনি এখানে যদি মাইনাসটা ইউজ না করেন, ওই ভিডিওটাতে গিয়ে খেয়াল করলে দেখবেন ওই মাইনাসটা কিন্তু এখানে ভেসে ওঠে। সো এখানে যদি কেটে দেন ওটা এখানে চলে আসবে, আর এখানে যদি রাখেন ওটা এখানে থাকছে না নিচে। দ্যাটস দ্য ডিফারেন্স। সেই ক্ষেত্রে আমার ডেল্টা ভি এর মান আমি এই পরিমাণ পাচ্ছি, দ্যাট ইজ বিটুইন 10.70 সেন্টিমিটার অ্যান্ড রেডিয়াস 6.70 সেন্টিমিটারের মধ্যে এক্সিস্ট করবে। সো এই ডেল্টা ভি এর পরিমাণটা আমি পজিটিভ পাওয়ার অর্থ কি, যদি আমি আর এফ থেকে আর আই এর দিকে ডিসপ্লেস করা শুরু করি। আর এফ ক্লিয়ারলি লাইন চার্জ থেকে অনেক দূরে, সো এটার পোটেনশিয়াল লো হবে। আর আই ক্লিয়ারলি অনেক কাছে, সো লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে আসলে আমি পোটেনশিয়ালে গেইন পাবো অফ দিস মাচ অ্যামাউন্ট। এর উল্টাটা করলে হাই পোটেনশিয়াল থেকে যদি আমি লো পোটেনশিয়ালে যাই তখন আমি রিডিংটা নেগেটিভ পাবো। সো ইট ডিপেন্ডস অন আপনি প্রোব দুইটা কোথায় লাগিয়েছেন। আপনার হাই এবং লো এর মাঝখানে ডিফারেন্সটা ডিসাইড করে দিবে যে কোত্থেকে কোথায় ডিসপ্লেস হচ্ছে, এবং সেই অনুযায়ী আপনি প্লাস এন্ড মাইনাসটা বসাবেন, বাট ভ্যালু বোথ কেসেস এক্স্যাক্টলি সেম আসবে। অলরাইট, দিস ইজ 23.33. ও শেষ হয় না এখনো, এ শেষ হলো, বি বাকি আছে। দ্য সারফেস অ্যান্ড আ পয়েন্ট অ্যাট 1 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, এই যে ভেতরের অংশটা। খেয়াল করুন আমাকে যেটা প্রোভাইড করা হয়েছে, দ্যাট ইজ এ ভেরি লং ইনসুলেটিং সিলিন্ড্রিক্যাল শেল। মেইন দেখার বিষয় হচ্ছে এই শেল জিনিসটা। শেল জিনিস হলে কি হয়? শেল জিনিস হয় চার্জেস যা কিছু আছে সবগুলো বাইরের দিকে ডিস্ট্রিবিউটেড, ভেতরের এভরিওয়্যার ইনসাইড দি সিলিন্ডার ইজ হলো, খালি, এমটি। আর এমটি হলে ওখানে কোনো চার্জ নাই, আর ওখানে যদি কোনো চার্জ না থাকে ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। হাউএভার ফর পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড না থাকা সত্ত্বেও ভি কিন্তু এক্সিস্ট করতে পারে। কিভাবে? বিকজ ভি আলটিমেটলি ডিসাইড করা হয় ফ্রম দিস ডেফিনেশন। আপনি যদি কোন একটা এক্সটার্নাল চার্জকে খুব অনেক দূর থেকে ধরে এনে, যেটাকে ইনফাইনাইট ডিস্টেন্স বলা হয় ফ্রম দ্য সোর্স, ওখান থেকে ধরে এনে আপনি যদি একটা সোর্সের কাছে এনে বসান, আপনার যেই পরিমাণ ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি গেইন বা লস হয়েছে সেটা পার ইউনিট চার্জ কত, সেটার মেজারমেন্টই হচ্ছে ভি। আবার ডেল্টা ইউ হচ্ছে টেকনিক্যালি ইজ ওয়ার্ক ডান। আপনি যখন বাইট থেকে সারফেস পর্যন্ত আসছেন, আউটসাইডে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা আপনাকে ডিস্টার্ব করবে, এবং ডিস্টার্ব করলে আপনি ওয়ার্ক ডান পাবেন। হাউএভার ভেতরে যখন ওয়ান্স চলে আসবেন সারফেসটা ক্রস করে, ভেতরে আর কোনো এডিশনাল ইলেকট্রিক ফিল্ড নাই আপনাকে ডিস্টার্ব করার। আর ডিস্টার্ব করা না থাকলে আপনার সারফেস থেকে ভেতরে আসার পরে আর কোনো ধরনের ওয়ার্ক ডানের প্রশ্ন আসে না, নতুন কোনো ওয়ার্ক ডান হবে না। আর নতুন কোনো ওয়ার্ক ডানের চেঞ্জ না হলে নতুন কোনো পোটেনশিয়ালের চেঞ্জও হবে না। সো ইনসাইড দ্য সিলিন্ডার বা ইনসাইড দিস শেল লাইক শেপ, সারফেসে যে পরিমাণ পোটেনশিয়াল ভেতরেও এক্স্যাক্ট সেম পোটেনশিয়াল থাকতে হবে। সো ইন দিস কেস আমি 6.70 সেন্টিমিটারে যে পোটেনশিয়াল পাবো, অ্যাক্সিস থেকে 1 সেন্টিমিটার অ্যাবভও সেম পোটেনশিয়াল পাবো, which is just a fancy way of saying বি নাম্বারে যেই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ মাপতে বলেছে, দ্যাট শুড বি 0 ভোল্ট। সারফেসেও যা ভেতরেও যা, এবং সেটা 1 সেন্টিমিটার না, ভেতরে যে কোনো লোকেশনে আমি মাপি না কেন দুইটা পয়েন্টের মধ্যে, I would get 0 ভোল্ট. This only works for shell-like shapes. Alright, so this is B. With that আমাদের 23.33 শেষ। Next, 23.34. A very long insulating cylinder of radius this much carries a uniform linear density this much. So this is our lambda, and this is radius r.
If you put one probe of a voltmeter at the surface, how far from the surface must the other probe be placed so that the voltmeter reads this much? So voltmeter actually পড়বে not a single pointer V, but দুইটা পয়েন্টের মাঝখানে V কোথায়? এটা টেকনিক্যালি 23.33 উল্টাটা। দেখুন 33 তে RI এবং RF দুইটাই লোকেট করে দিয়েছিল, দিয়ে জানতে চাচ্ছিল ডেল্টা V কত, আর 34 জানতে চাচ্ছে V যদি গিভেন থাকে এবং দুইটা পয়েন্টের একটা পয়েন্ট স্পেসিফিকলি RI যদি দেওয়া থাকে, RF কত হতে হবে। এক্স্যাক্ট সেম প্রসেসেই যাব, এক্স্যাক্ট সেম এক্সপ্রেশন নিয়ে। So 23.34. For a line charge, I know delta V is equal to minus lambda divided by 2 pi epsilon naught সঙ্গে ln RF divided by RI. সেখানে আমার যে দুইটা লোকেশনের মধ্যে potential difference মাপতে বলছে, সেখানে this is at the surface and this is outside the surface. আমি যখন সারফেসের ভেতর থেকে বাইরের দিকে পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে চাইব, আমি অবশ্যই দেখুন হাই পোটেনশিয়াল থেকে দূরে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছি। আমার ওই দুইটা লোকেশনের মধ্যে আমি ডেল্টা ভি মাপছি। হাই থেকে লো পোটেনশিয়ালে যাওয়ার রাস্তা অর্থ হচ্ছে ডাউনহিল রাস্তা, অ্যান্ড দ্যাট ডাউনহিল উড মিন আমার এখানে যে 190 ভোল্টে এসছে ওইটাকে আমি নেগেটিভ পড়ব, which means আমার এই বাম পাশে যে ডেল্টা ভি আছে সেখানে একটা নেগেটিভ আসবে, ওই নেগেটিভ উইল ক্যান্সেল আউট দিস ডিফল্ট নেগেটিভ। আলটিমেটলি আপনি যে ইকুয়েশনটা ইউজ করছেন ফর ডেল্টা ভি, দ্যাট ইজ দিস রাইট হ্যান্ড সাইড উইথ নো নেগেটিভ সাইড। ওকে, আমাকে জাস্ট চেঞ্জটা মাপতে বলছে, দ্যাটস ওয়াই। সেখান থেকে আমার দরকার আউটসাইড দ্য সারফেস এটার আরটা কত। সো এটার জন্য আমি একটু সাইড সোয়াপ করি। বাম পাশে আসবে লন RF RI এটা ফ্র্যাকশন ইকুয়াল টু, ডানে চলে যাবে ডেল্টা ভি টাইমস 2 pi epsilon naught ডিভাইডেড বাই ল্যামডা। এবার এই লনটা ডিসলভ করার জন্য I have to raise both sides of this equation to their exponential. সো বাম পাশে e টু দি পাওয়ার অ্যান্ড লনের লোকেশনে ক্যান্সেল আউট হয়ে আমি জাস্ট ফ্র্যাকশনটা ফেরত পাবো RF RI, তবে ডান পাশের এক্সপোনেনশিয়ালটা থেকে যাবে, যেখানে এক্সপোনেনশিয়ালে পাওয়ারে বসবে এই পরের লাইনের এন্টায়ার রাইট হ্যান্ড সাইডটা। ওকে, এখান থেকে আমি RFটা খুঁজে পাবো, যেটা একেবারে সিলিন্ডারের সেন্ট্রাল অ্যাক্সিস থেকে মাপা হবে ডিস্টেন্স। দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ মাল্টিপ্লাইড উইথ দিস এক্সপোনেনশিয়াল টার্ম। সেখানে প্রত্যেকটার ম্যাগনিটিউড আমার জানা আছে, আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো। খেয়াল করবেন আপনি ডেল্টা ভি এর যে নেগেটিভ অংশটা এখানে থাকার কথা আর্গুমেন্টটা আপনি অলরেডি ইউজ করে ফেলেছেন একবার এখানে, এবং করার মাধ্যমে এই সামনের মাইনাস সাইনটা কাটা পড়েছে। এখানে আবার ভ্যালু বসানোর সময় সেটা আবার মাইনাস হিসেবে প্লাগ ইন করবেন না, এখানে 190 করে বসাবেন। আর আই আমি জানি হুইচ ইজ দিস 2.50 সেন্টিমিটার, 2.50 সেন্টিমিটার মাল্টিপ্লাইড বাই একটা এক্সপোনেনশিয়াল যার উপর একটা ফ্র্যাকশন আছে ডেল্টা ভি 190 টাইমস 2 পাই সঙ্গে epsilon naught divided by lambda, which is equal to 18 nanocoulomb per meter. আমি যেই ডিস্টেন্সটা পেলাম ওটা আমি যদি সেন্টিমিটার ইউনিটে মাপি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দিস ইজ ইকুয়াল টু 4.4975 centimeter. This distance is measured from the axis of the cylinder. এটা আমাকে প্রশ্নে জানতে চেয়েছে how far from the surface must the other probe be placed from the surface. Our surface is at 2.50 centimeter.
4.4975 minus 2.50 centimeter, or this is 4.4975 minus 2.50. This is equal to 1.9975 centimeter. So আমাদের cylindrical shape radius থেকে this much above আপনি যদি আরেকটা needle বসান বা probe বসান of the voltmeter, ওটা আপনাকে রিডিং দিবে this much delta V, which is equal to 190 volt. That was 23.34. এটার একটাই অংশ ছিল। Next. 4. Two large parallel conducting plates are 12 cm apart and have charges of equal magnitude and opposite sign on their facing surfaces. অর্থ, I have a scenario যেখানে দুইটা parallelly placed oppositely charged plate আছে এবং তাদের separation distance হচ্ছে this d value 12 cm. An electric force of this much Newton acts on an electron placed anywhere between the two plates. Neglect fringing, এটা হচ্ছে জাস্ট সাইড থেকে কিছু ইলেকট্রিক ফিল্ড বের হবে, এটা জিনিসটা ওরা ক্যান্সেল আউট করে দিয়েছে, অ্যাভয়েড করতে বলেছে। ইট মিনস আমাদের প্যারালাল প্লেটের মাঝখানে আমাদের ইউজুয়াল যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, প্লেটের মাঝখানে শুধুমাত্র একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে যেটা পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনে পয়েন্ট করবে, এটা চেঞ্জ হবে না। সো ওই ইলেকট্রিক ফিল্ডটা একটা সিঙ্গেল ইলেকট্রনের ওপরে দিস মাচ ফোর্স, ইলেকট্রিক ফোর্স বা কুলম ফোর্স অ্যাপ্লাই করে। প্রথম প্রশ্ন, ওই ইলেকট্রিক ফিল্ডটা at the position of the electron কত হবে? E কত, F দেওয়া আছে। And B প্রশ্ন জানতে চাচ্ছে what is the potential difference between the two plates? So আমার delta V, প্রথমে E তারপর delta V. So let's see, this was 4, যেখানে আমার একটা কুলম ফোর্স দেওয়া আছে on an electron that is equal to 3.9 times 10 to the power 15. 3.9 times 10 to the power minus 15 নিউটন। এই পরিমাণ ফোর্স কাজ করছে জাস্ট একটা সিঙ্গেল ইলেকট্রনের উপরে। সো আমি এখানে ই বের করে নিতে পারি ইউজিং দিস ইকুয়েশন। যেহেতু আমার জাস্ট ই এর ম্যাগনিটিউড জানতে চাচ্ছে, এখানে ইলেকট্রনের চার্জ আমার নেগেটিভ করে বসাতে হবে না, বিকজ নেগেটিভের জিনিসপত্র আসে যখন আমি ডিরেকশন নিয়ে কথা বলবো। সো আমি জাস্ট ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রন নাম্বারটা বসিয়ে দেব। দেখি, ই হচ্ছে elementary charge E times Coulomb force 3.9 times 10 to the power minus 15. যা পাচ্ছি, that is our electric field intensity inside the parallel plates. That is equal to 6.2485 times 10 inverse 34 volt per meter. B তে জানতে চাচ্ছে এই দুই প্লেটের মাঝখানে potential difference কত। যেহেতু this E is a uniform source, we are dealing with একটা uniform continuous source এর potential. So delta V has to be equal to this constant E multiplied by দুই প্লেটের মাঝখানে যে স্পেসিং ছিল বা সেপারেশন ছিল D, সেটা। এই ইকুয়েশনটা only applicable when you are dealing with uniform electric field. So আমি মাত্র ইটা খুঁজে পেলাম, ওটার সঙ্গে আমি D এর ম্যাগনিটিউড গুণ করব। 6.2485 times 10 to the power minus 34 times D এর magnitude, which was 12 centimeter. This is potential difference between the two plates for 7.4982 times 10 inverse 35 volt. That's হয়ে গেল। This was 4 এর A and B. With that, আমাদের 4টা done. 5. An infinite non-conducting sheet has a surface charge density sigma this much on one side. How far apart are equipotential surfaces whose potentials differ by this much volt? So আমাকে দিল শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে ডেল্টা ভি আর একটা হচ্ছে এই সিগমা জিনিসটা। সো সিগমাটা ইলেকট্রিক ফিল্ড বানাবে অ্যান্ড ওটা ইউজ করে আমরা এই হাউ ফার অ্যাপার্ট আর টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস এটা বের করব। সো এখানে আমি একটু কি কি জিনিস হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করি ফার্স্ট। দিস ইজ আওয়ার পজিটিভলি চার্জড প্লেট। এরকম একটা সিনারিও আছে, কিভাবে জানলাম? বিকজ এটাই বললো
যে একটা নন কন্ডাক্টিং শিট আছে যার মধ্যে কিছু চার্জ ডেন্সিটি আছে, দ্যাট মিনস চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, অ্যান্ড দ্যাট আর পজিটিভ চার্জেস। এখন এটার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, এদিকেও থাকবে অ্যান্ড বামেও থাকবে, কিন্তু বামে কতটুকু আছে সেটা নিয়ে আমাকে প্রশ্নে ডিল করতে বলেনি, ওকে জাস্ট অনলি ওয়ান সাইড নিয়ে কথা বলতে বলেছে। সো ওয়ান সাইড হলে আমি জাস্ট রাইট সাইডটা চেক করলেই পারি। তখন আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি যেটা কিনা ডানে পয়েন্ট করছে। সো ক্লিয়ারলি আমি ওই রাস্তা বেয়ে যদি সামনে যাই, আই শুড ফলো এই পটেনশিয়াল ডাউনহিল। এখন এটার যদি আমার ইকুই পটেনশিয়াল সারফেসেস আঁকা লাগে, যেটা শর্ত হচ্ছে এমন একটা সারফেস যার উপরে প্রত্যেকটা লোকেশনে পটেনশিয়ালের মান সমান। সো আমি প্রথমে একটা যে সারফেস পাবো দ্যাট শুড বি একটা 2-dimensional প্লেন, যেটা আমার পজিটিভ প্লেট থেকে সাম ডিস্টেন্স দূরে থাকবে। এনিওয়ার অন দিস সারফেস আমি যদি ভি এর মান মাপি, আমি এক্স্যাক্টলি সেম ভ্যালুটা পাবো। সো দিস ইজ এ সিঙ্গল ইকুইপোটেনশিয়াল সারফেস ফর দিস পজিটিভলি চার্জ প্লেট। আমি যদি আরেকটু সামনে যাই, আমি এখানে আরো একটা সিমিলার 2-dimensional এরকম একটা প্লেন পাবো, যেটা হবে another equipotential surface, যেটা কিনা আবার এই পজিটিভ প্লেট থেকে সাম ডিস্টেন্স দূরে থাকবে, অ্যান্ড এনিওয়ার অন দ্যাট সেকেন্ড সারফেস পোটেনশিয়ালের মান সমান হবে। কিন্তু আমি যেহেতু পজিটিভ প্লেট থেকে কিছুটা দূরে চলে গেছি, সারফেসের পোটেনশিয়াল শুড বি হাই, এই সারফেসের পোটেনশিয়াল শুড বি লো। এখন এই গ্যাপটা কত, পোটেনশিয়ালের গ্যাপ, সেটা আমার যদি জানা হয়ে থাকে এবং যেটা প্রশ্নে বলে দিচ্ছে 50 ভোল্ট, সেই এই দুজনের গ্যাপ হচ্ছে 50 ভোল্ট। এখন ক্লিয়ারলি তাদের মাঝখানে কিছুটা গ্যাপ আছে। আমি যদি ইকুইপোটেনশিয়াল সারফেসেস খুঁজতে চাই ফর এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সিমিলার অ্যামাউন্ট অফ গ্যাপ in potential will give me another equipotential surface that is placed exactly equal amount of distance ahead of it. তার মানে আমার পোটেনশিয়ালের গ্যাপ যদি সমান হয়, পরপর দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের গ্যাপ সমান হতে হবে। সো এই লজিকটা আমি ইউজ করছি, যেটা বেসিক্যালি এই জিনিসটাই, ডেল্টা ভি ইকুয়াল টু ই টাইমস ডি। এখানে এই ডি এর কমন ম্যাগনিটিউডটা বের করতে হবে। সো ডি সমান হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ই, আর ই আসছে ডিউ টু দিস সারফেস চার্জ ডেন্সিটি। যেহেতু একটা সিঙ্গেল প্লেট ইউজ করছি, আমার লিখতে হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। প্যারালাল প্লেট হলে আমরা জাস্ট একটা সিঙ্গেল এপসাইলন নট লিখতাম ইন বিটুইন দ্য প্লেটস। এই যে নেটের মতো যেগুলো সারফেস আঁকলাম, দিজ আর মাই ইকুইপোটেনশিয়াল সারফেসেস। এগুলোর গ্যাপ সমান হবে if your continuous source is a uniform source. Same gap in potential gives you equidistant equipotential surfaces. So এখানে আমি ডি এর ম্যাগনিটিউড বের করার জন্য সবকিছুই জানি, ভ্যালু বসাবো বাস। ডেল্টা ভি 50 ভোল্ট দেওয়া, সিগমার ম্যাগনিটিউড দেওয়া 0.10 times 10 inverse 6 because of this micro thing divided by 2 epsilon naught. So this is equal to 8.8542 মিলিমিটার। সো এরকম আমি যদি 50 ভোল্ট গ্যাপ করে করে সামনে যেতে থাকি, আমি একটা ইকুইপোটেনশিয়াল সারফেস পেতে থাকবো, যেটা কিনা প্রিভিয়াস ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে 8.8542 মিলিমিটার দূরে থাকবে। পোটেনশিয়ালের গ্যাপ চেঞ্জ করে ফেলে ডি এর ম্যাগনিটিউডও চেঞ্জ হয়ে যাবে, বিকজ ফ্র্যাকশনের উপরে জিনিসটা তখন চেঞ্জ হয়ে যাবে। This was 5. Next up, 23.36. Two large parallel conducting plates carrying opposite charges of equal magnitude are separated by this much distance. So once again, আমাদের হাতে oppositely charged দুইটা parallel plates আছে, যাদের separation হচ্ছে এই 2.20 মিলিমিটার। A number প্রশ্ন বলছে, if the surface charge density for each plate has a magnitude this much, so this is sigma, what is the magnitude of E in that region between the plates? এখন কিন্তু আমাদের হাতে একটা সিঙ্গেল প্লেট নেই, দুইটা প্লেট আছে, এবং তাদের মাঝখানে যে কনস্ট্যান্ট ফিল্ডটা আসে সেটার ম্যাগনিটিউড জানতে চাচ্ছে এতে। সো আগে এটা করে ফেলি। এটা হচ্ছে 23.36।
যেহেতু দুইটা প্লেটের মাঝখানে কনস্ট্যান্ট ফিল্ড বলছে, দিস শুড বি গিভেন বাই সিগমা ডিভাইড বাই একটা সিঙ্গেল এপসাইলন নট। সো সিগমা হচ্ছে 47.10 to the power -9 ন্যানো কুলম পার মিটার স্কোয়ার, সেটা ডিভাইডেড বাই একটা সিঙ্গেল এপসাইলন নট। This is equal to 5308.223 fold per meter. Fine. This is A. B. What is the potential difference between the two plates? Delta V কত? Well, এটা তো আমরা অলরেডি দেখে এসেছি। This was A. B হবে delta V সমান, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কনস্ট্যান্ট ফিল্ডের জন্য। ই মাত্র পেলাম, ওটার সঙ্গে আমি ডি এর ম্যাগনিটিউড 2.20 সেন্টিমিটার গুণ করে দেব। এখানে যা পেলাম সেটার সঙ্গে 2.20 সেন্টিমিটার গুণ হবে। This gives me 116.789 volt. This was B. C জানতে চাচ্ছে, if the separation between the plates is doubled while the surface charge density is kept constant at the value in part A. So A তে সিগমার ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্ট রাখা হয়, বাট প্লেট সেপারেশন যদি এটা ডাবল করা হয়, what happens to the magnitude of electric field and the potential difference? E এর অবস্থা কি হবে and delta V এর অবস্থা কি হবে? So first of all, D new would be previous D এর double. In that case, E is still given by sigma divided by epsilon naught. এখানে D এর কোনো presence নাই. So electric field remains same as A. However, delta V এর মধ্যে আমাদের কিন্তু একটা এই D জিনিসটা প্রেজেন্ট আছে। So V new would be previous E times D new. And যেহেতু E সেম থেকে গেছে, ডিস্টেন্স বা সেপারেশন ডাবল করার জন্য V হয়ে যাবে ডাবল। এটাই ছিল সি নাম্বার। ই চেক করলাম, ডেল্টা ভি চেক করলাম। This was 23.36. 37. Two large parallel and metal plates carry opposite charges of equal magnitude about একটা parallel plate. They are separated by this much distance. So this is the plate separation, and the potential difference between them is 365 volt. So this is D, and this is delta V. What is the magnitude of electric field in region between the plates? Well, কথা না বাড়ি আমি ডিরেক্টলি লিখে ফেলি। 23.37 আমাকে জানতে চাচ্ছে ভেতরের ইটা কত, and that thing is given by this equation. ই এর জন্য আমার অ্যাকচুয়ালি দরকার ডেল্টা ভি ডিভাইড বাই ডি, যেখানে ডেল্টা ভি হচ্ছে 365, ডি হচ্ছে 50 মিলিমিটার। ভ্যালুটা বসাবো 365 ডিভাইডেড বাই 50 মিলিমিটার। দিস ইজ ইকুয়াল টু 7300। সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, দ্যাট ইজ almost 7 kilovolt per meter এর সমান। This was A. B. What is the magnitude of the force this field exerts on a particle with charge this much? সেই চার্জটা কিন্তু প্রোটনও না ইলেকট্রনও না, এটা একটা ডিফারেন্ট চার্জ। সো আমি এটাকে ক্যাপিটাল কিউ দিয়ে লিখছি। এটার উপর কি পরিমাণ ফোর্স দেবে এই ইলেকট্রিক ফিল্ড? So this was A. B should be, if E evaluate করা, given Q and this E. Q is a positive charge, আর ওটার উপর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে। যেহেতু আমাকে জাস্ট ম্যাগনিটিউড জানতে চেয়েছে, আই ডোন্ট নিড দ্য ডিরেকশন। 2.50 times 10 to the power -9 হতে হবে, বিকজ ন্যানো 9 হবে। দ্যাট থিং ইজ গেটিং মাল্টিপ্লাইড উইথ মাত্র যে ই পেলাম 7300। দিস ইজ ইকুয়াল টু 1.825 into 10 inverse 5 Newton. Okay, so this was B. C তে জানতে চাচ্ছে, use the results of part B to compute the work done by the field on the particle as it moves from the higher potential plate to the lower potential plate.
সেখানে ওয়ার্ক ডান মাপতে বলছে। ফার্স্ট অফ অল দেখুন, দিস কিউ থিং ইজ এ পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ন্যাচারাল ডিরেকশন হচ্ছে তার জন্য পোটেনশিয়াল ডাউনহিল, যেটা ওরা বলে দিয়েছে হায়ার থেকে লোয়ারের দিকে যাচ্ছে। সো দিস ইজ এ পোটেনশিয়াল ডাউনহিল। সো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে, ম্যাগনিটিউড কত। আর আমরা জানি যে কোনো চার্জেস তাদের পছন্দনীয় পোটেনশিয়াল রাস্তায় যদি দৌড় দেয়, ওয়ার্ক ডান পজিটিভ হতে হয়। For positive charge, that is potential downhill. For negative charge, that is potential uphill. So এখানে একটা পজিটিভ চার্জ potential downhill ফলো করছে, so তার work done should be positive. This is given by W, কোন চার্জ, কত ইলেকট্রিক ফিল্ড, and কত ডিস্টেন্স পাস করছে। সেই ডিস্টেন্সটা পাস করা হবে from positive plate to negative plate. So this much D ক্রস করবে, Q, E, D জিনিস। সেখানে কিউ পেলাম, ই পেলাম, আগে থেকেই করা ছিল, ওইটার সঙ্গে আমি যদি টিটা গুণ করি, আর ডি হচ্ছে 50 মিলিমিটার। 912.5 into 10 inverse 9 joule বা ন্যানো জুল। So this is W. This was C. D তে জানতে চাচ্ছে compare the result of part C, মাত্র যে ওয়ার্ক আমরা বের করলাম, to the change of potential energy of the same charge computed from electric potential. So এখানে আমাকে ডেল্টা ইউ মাপতে বলছে ইউজিং পোটেনশিয়াল অ্যাপ্রোচটা। সো ইউ আসে ফ্রম দিস এক্সপ্রেশন, যেখানে পোটেনশিয়ালের চেঞ্জ ডেল্টা ভি আমরা জানি প্রশ্নে, অ্যান্ড কিউ আমরা জানি। ডেল্টা ভি হচ্ছে 365 অ্যান্ড কিউ হচ্ছে 2.50 ন্যানো কুলম। সেই দুইটা যদি গুণ করি দেখি কত আসে, 2.50 into 10 inverse 9, that is nano coulomb, multiplied by 365. This is equal to 912.5 into 10 inverse 9 joule. So এটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বাট আমাকে বের করতে বলছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা এই সিতে পাওয়া ওয়ার্ক ডানের সঙ্গে যদি কম্পেয়ার করি, whether it is consistent or not. So খেয়াল করুন, ওদের ম্যাগনিটিউড কিন্তু এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল এসছে। হাউএভার আমাদের এটা ভুলে গেলে চলবে না, ডেল্টা ইউ এবং ডাব্লিউর সঙ্গে একটা মাইনাস সাইন থাকে। সো সেটা মেনশন করে দিলে আমাদের আনসারটা কমপ্লিট, যে হ্যাঁ সি এন্ড ডি দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করে আসলেও আই গেট দ্য সেম থিং। দিস ওয়াজ লাস্ট প্রশ্ন, ডি অফ 23.37. Next up, 23.26. A solid conducting sphere of radius this much, so this is radius r, carries a net charge. Charge-টা কত আমি জানি না। To find the value of the charge, you measure the potential difference, এই জিনিসটা, between the points A, which is 8 centimeter, from the center of the sphere. So 5 centimeter হচ্ছে radius, এবং আপনি প্রথম পোটেনশিয়ালটা মেপেছেন 8 centimeter দূরে, so it is outside the surface of the sphere. And point B, which is the distance r from the center of the sphere. এই rটা এটা adjustable, মানে চেঞ্জ করতে পারবেন। So you repeat these measurements for several values of r. Like I said, rটা চেঞ্জ করবেন, তবে r এর শর্তটা হচ্ছে এটা 8 সেন্টিমিটারের চেয়ে বড় নিতে হবে। আপনি একবার 9 নিয়ে একবার রিডিং নেবেন, এটার 10 নিয়ে একবার নেবেন, 12, এভাবে বারবার বাড়াতে বাড়াতে আপনি কয়েকটা রিডিং নিলেন। রিডিংটা নেওয়ার পর you should now have a table ready, যার এক পাশে আর এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্য পাশে ডেল্টা ভি এর ভ্যালু চেঞ্জ হতে হতে দেখবেন, এবং সেটা আপনি এখন প্লট করলেন, যেটার ওয়াই অ্যাক্সিসে এই চেঞ্জ ইন ভিটা রাখা আছে, ওভার এক্স অ্যাক্সিসে আপনি শুধু আর না রেখে 1/r রাখলেন। এখন আপনি একটা গ্রাফ পেলেন, এবং ওই গ্রাফটা একটা স্ট্রেট লাইন গ্রাফ দিচ্ছে। নট অনলি দ্যাট, এটা একটা স্লোপ দিচ্ছে যেটা কিনা নেগেটিভ। তার মানে আপনি একটা ডাউনওয়ার্ড পয়েন্টিং একটা লিনিয়ার গ্রাফ পাচ্ছেন। প্রশ্ন করছে, what does your data give for the net charge on the sphere? Is the net charge positive or negative? সেই এই প্রবলেমে আমার কোনো ধরনের ক্যালকুলেট করার মতো কিছু নাই, আমার জাস্ট একটা গ্রাফিক্যাল নলেজ চেক করতে হবে। সেটার জন্য আমি একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি যে গ্রাফটা কেমন হওয়া উচিত বা আমরা কেমন পাচ্ছি। This is 23.26.
26. টিপিক্যালি আমরা যেটা প্লট করি সেটা হচ্ছে y অ্যাক্সিসে v, x অ্যাক্সিসে r, এবং সেটার কারণে আমি এরকম একটা ইনভার্স গ্রাফ পেতে থাকি। বাট এই মুহূর্তে আপনাকে যে প্রশ্নে দিচ্ছে সেটা y অ্যাক্সিসে যদিও v, x অ্যাক্সিসে কিন্তু সেটা 1/r, এবং এটা হওয়ার কারণে আপনার গ্রাফটা শুড বি লিনিয়ারলি এরকম। এটা কিভাবে আসলো এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা গ্রাফ এঁকে দেখাই। সো আমার প্রথম গ্রাফটা আমি আঁকবো যেটা কিনা আমাদের রেগুলার গ্রাফটার মতো v ভার্সেস r। পরের গ্রাফটা আঁকবো আমি v ভার্সেস 1/r। সো এটার গ্রাফের রিলেশনটা হচ্ছে আমাদের টিপিক্যাল q ডিভাইডেড বাই r এর মতো, আর এই রিলেশন q ডিভাইডেড বাই 1/r, আর 1/rটা ঘুরে চলে যাবে qr এর সমান। সো প্রথমে আমি গ্রাফটা আঁকি। y সমান আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু দিতে হবে, বিকজ এখানে একটা প্রপোর্শনালিটি রিলেশন আছে। এই যে এই প্রপোর্শনালিটি রিলেশন আছে, রাইট? সেটা এখানেও থাকবে। এখানে আমি পারসিউ করব q/r গ্রাফ, আর এখানে আমি পারসিউ করব q টাইমস r গ্রাফ। সেটার জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিচ্ছি আমি 10 টাইমস একটা ভ্যালু দিলাম q এর জন্য ডিভাইডেড বাই x। কিউর মান এখানে আমি ছোট বড় চেঞ্জ করতে পারি। সো খেয়াল করুন তো, আমি যদি এরকম পজিটিভ ভ্যালু রাখি কিউর, এই যে আমাদের পরিচিত ডান সাইডের গ্রাফটা আসা শুরু করছে, যেটা কিনা এই বাম পাশে দেখা ইনভার্স গ্রাফটার মতো। ঠিক আছে, সো ফার সো গুড। নেক্সট আমি আঁকতে যাচ্ছি y ইকুয়াল কিউ টাইমস এক্স, বাট আমার ওই 10 জিনিসটা রেখে দিতে হবে কনভার্সন সেকে। এবার খেয়াল করুন তো, এই যে সবুজ রঙের গ্রাফ যেটা আসছে, দ্যাট থিং ইজ এ লিনিয়ার গ্রাফ। দরকার হলে আমি একটু কনস্ট্যান্টটাকে বাড়িয়ে দিয়ে দেখি গ্রাফটা কই যায়। নো, আরো চিকন হতে থাকছে। সো let me give not 10 but 5, 2, yeah 2 হলে একটু দেখতে ভালো দেখায়। সো কনস্ট্যান্টটা আমি 2 ধরি। ঠিক আছে, এবার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। লাল রংটা হচ্ছে v ভার্সেস r, আর সবুজ রংটা হচ্ছে v ভার্সেস 1/r। সেটা ক্লিয়ারলি দেখুন একটা স্ট্রেট লাইন, পজিটিভ স্লোপ ওলা স্ট্রেট লাইন। সেখানে কিউর মান কিন্তু আমি পজিটিভ রাখছি। সো কিউ যখন পজিটিভ, আপনার গ্রাফ লালটা ফলো করুন বা সবুজটা ফলো করুন, বোথ অফ দেম এই রাইট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর স্পেসিফিকলি স্ট্রেট লাইনটার স্লোপটা পজিটিভ। আপনি কিউর মান যতই পজিটিভ করতে থাকুন না কেন, আপনার গ্রাফটা এক্স্যাক্টলি সেম থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। যদি কোনো কারণে আপনার কিউর সাইনটা নেগেটিভ করতে থাকেন, এবার দেখুন নট অনলি আপনি ওই ডাউনওয়ার্ড ভি এর গ্রাফ পাচ্ছেন লাল রঙে, আপনার স্ট্রেট লাইনটার স্লোপ কিন্তু এখন নেগেটিভ হয়ে যাচ্ছে। আপনি যতই নেগেটিভ করাতে থাকেন, both of them will be at the fourth quadrant নেগেটিভ ভ্যালু দিয়ে। আর প্রশ্নে আমাকে এই জিনিসটাই বলেছে, once you graph this v versus 1/r, your slope is negative. আর স্লোপ নেগেটিভ হওয়া সম্ভব if your q is negative। কত সেটা জানতে চাই নাই, আমাকে বলেছে কিউটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। সেখান থেকে আমার কনক্লুশন হচ্ছে this q, wherever q আছে, যেটার জন্য আমি v পাচ্ছিলাম, that q should be a negative charge. রাইট? এই কিউটা কোথায় ছিল? কিউটা ছিল এই কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসের মধ্যে। বাস। অলরাইট, সো দিস ওয়াজ 23.26. Up next, 23.27. A thin spherical shell with radius r1, this much, is concentric with a larger thin spherical shell with radius r2, যেটা কিনা ডাবল। Both shells are made of insulating material. It means এরা চার্জ কন্ডাক্ট করতে দেবে না, যেখানে ডিস্ট্রিবিউট করা থাকবে সেখানেই পাওয়া যাবে, নড়াচড়া করবে না। The smaller shell, যেটা কিনা r1 radius, has charge this much q1.
distributed uniformly over its surface এবং চার্জ সারফেসেই থাকবে and the larger shell has charge Q2 distributed uniformly over its surface. So both of them have different amount of charges on their surface এবং সেটা সারফেস থেকে মুভ করবে না because they are insulating. Take the electric potential to be zero at infinite distance from both shells. So এটা একটা default condition যে if you go far enough from the source you get zero potential. A number প্রশ্ন, what is the electric potential due to the two shells at the following distance from their common center? একেবারে অরিজিনে বা কনসেন্ট্রিক যেই লোকেশনে ওরা সেন্টার ম্যাচ করছে সেখানে তারপর সেন্টার থেকে 5 সেন্টিমিটার অ্যান্ড দেন 9 সেন্টিমিটার সো এটা আনসার করি 23.27 A. So first I have a smaller shell, then I have another larger shell in such a way যাতে তাদের সেন্টারটা ওভারল্যাপ করে ভেতরেরটার রেডিয়াস হচ্ছে R1 and it carries a Q1 amount of charge. বাইরেরটার রেডিয়াস হচ্ছে R2 and it carries Q2 amount of charge. প্রথম প্রশ্ন R equals 0 তে potential কত? Because we are dealing with shells and both of them are shells, আমার এখান থেকে একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে, দ্যাট ইজ চার্জ যা কিছু আছে ওইটা তাদের সারফেসে আছে। সো ফর R1 রেডিয়াস শেল Q1 যা যা আছে সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড অ্যান্ড দিস ওয়াজ পজিটিভলি চার্জড একটা শেল এবং বড় যেই রেডিয়াসটা আছে সেটার জন্য যা যা চার্জ থাকবে দ্যাট ওয়াজ নেগেটিভ, ওটা থাকতে হবে এটা সারফেসের বাইরে। ফর দ্য লার্জার শেল R2 রেডিয়াসের ভেতরে কোনো নতুন চার্জ নাই, অ্যাটলিস্ট নিজের শেলের জন্য ডিফারেন্ট অ্যামাউন্টের চার্জ নাই। R1 এর জন্য সিমিলারলি তার সারফেসের ভেতরে নতুন কোনো চার্জ নাই। এখন আমার মাপতে হবে একেবারে সেন্টারে অ্যাট R equals 0 এখানে V কত। সো আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স না মেপে ই মাপতাম আমার ডিরেক্ট আনসার হতো একেবারে সেন্টারে দুইজন শেলের জন্য কোনো চার্জের কন্ট্রিবিউশন নাই, সো আই গেট নো ই। বাট পোটেনশিয়ালের ক্ষেত্রে সেটা হয় না। আমরা অলরেডি একটা কেস দেখে এসেছি সিলিন্ডারের ভাষায়, সেটা ছিল এই যে এখানে। ওয়ান্স আমার শেলের উপরে পোটেনশিয়াল রিড হয়ে গেছে, যতই ভেতরে আসি না কেন নতুন কোনো ওয়ার্ক ডান হয় না, নতুন কোনো ওয়ার্ক ডান না হলে ভি এর চেঞ্জ আসে না। সো ইট মিনস এই প্রশ্নে আমার সেন্টারে আমি পোটেনশিয়াল পাবো দ্যাট শুড বি ইকুয়াল টু এক ফার্স্ট ইনার রেডিয়াসের সারফেসে বসে যেই ভি প্লাস আউটার রেডিয়াসের সারফেসে বসে যে ভি সেটা সমান। সো ভি নেট শুড বি ইকুয়াল টু Q1 divided by 4 pi epsilon naught R1 plus Q2 4 pi epsilon naught R2. যতক্ষণ পর্যন্ত আমি ইন্ডিভিজুয়াল রেডিয়াসগুলো ক্রস করব না ইন্ডিভিজুয়াল শেলের কারণে পোটেনশিয়ালের চেঞ্জ পাওয়া যাবে না। আপাতত সেন্টারে আমরা এই ভিটা পাচ্ছি। সো ভ্যালুটা প্লাগ ইন করি। Q1 এর ম্যাগনিটিউড ছিল 6 ন্যানোকুলম অ্যান্ড Q2 হচ্ছে -9 ন্যানোকুলম। তো লিখে রাখি Q1 হচ্ছে 6 ন্যানোকুলম, Q2 হচ্ছে -9 ন্যানোকুলম। R1 গুলো লিখে রাখি, R1 ছিল 4 সেন্টিমিটার, R2 হচ্ছে 8 সেন্টিমিটার। সো অ্যাট সেন্টার this is equal to Q1 that is 6 nanocoulomb divided by 4 pi epsilon naught times R1 4 centimeter plus Q2 minus 9 nanocoulomb divided by 4 pi epsilon naught times 8 centimeter. সবকিছু যোগ করে আমি নেট পোটেনশিয়াল অ্যাট সেন্টার পাচ্ছি 337.0332 ভোল্ট। খেয়াল রাখবেন দুই শেলের কারণে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0 হলেও পোটেনশিয়াল কিন্তু 0 হচ্ছে না।
রাইট, দিস ওয়াজ আর ইকুয়াল 0-তে ভি কত। এবার আর ইকুয়াল 5 সেন্টিমিটারে, 5 সেন্টিমিটারে যখন হবে আমি ক্লিয়ারলি R1 ক্রস করে ফেলেছি। সো এখন আমার প্রথম শেলের জন্য সেন্টার থেকে 5 সেন্টিমিটার ধরতে হবে, বাট 5 সেন্টিমিটারের লোকেশনটা কিন্তু সেকেন্ড শেল থেকে এখনও রেডিয়াসের ভেতরে। সো চেঞ্জ যেটা হবে সেটা শুধুমাত্র এই ফার্স্ট পার্টে হবে। এই এবার আমি R1 এর বদলে বসাবো 5 সেন্টিমিটার, কিন্তু এই R2 এখনো চেঞ্জ করা যাবে না, বিকজ আমি সেকেন্ড শেল এখনো ক্রস করি নাই। 5 সেন্টিমিটার, ইজ ইট 5? ইয়াপ 5। সো আমি এক্স্যাক্ট সেম জিনিসটা পাচ্ছি, আমি একটু রিপিট করব। অনলি থিং ডিফারেন্ট, এই R1 এখন 5 সেন্টিমিটারের সমান, ঠিক আছে। সো আমার ক্যালকুলেশনে অনলি থিং চেঞ্জ হচ্ছে আই গেস এই 4টা 5 হয়ে যাবে, ব্যাস। বাকি সেকেন্ড পার্টটা সেম। দিস ইজ ইকুয়াল টু 67.4066 ভোল্ট। দিস ইজ 5 সেন্টিমিটারে পোটেনশিয়াল কত ডিউ টু দিস 2 শেলস। দিস ডান, দিস ইজ ডান। 9 সেন্টিমিটার। এবার 9 সেন্টিমিটার ক্লিয়ারলি 2 শেলটাকেই ক্রস করে ফেলেছে। এখন এখানে আমি যেই নেট পোটেনশিয়াল পাবো সেটা দুইটা টার্মেই কিন্তু আর এর মান চেঞ্জ হবে। সো এখানে আমি আবার একটু কপি করছি। এবার R2 এবং R1 দুইটাই রিপ্লেস হয়ে 9 সেন্টিমিটার পাবে। সো এখানে চেঞ্জ করতে হবে, এটা 9, এটাও 9, সবকিছু মিলে আমি নেট পোটেনশিয়াল চেঞ্জ পাচ্ছি 747 নেগেটিভ অ্যান্ড দেন 9626 ভোল্ট। সো দিস ইজ একেবারে বাইরের দিকে, out of both shells. 3 are done. With that, our A part are done. B. What is the magnitude of the potential difference between the surfaces of the two shells? তার মানে প্রত্যেকটার রেডিয়াসে ভি মেপে ওইটার ডিফারেন্স বের করলে কত হয় সেটা। Which shell is at higher potential, the inner shell or the outer shell? সো খেয়াল করুন তো, আমি একটু প্রেডিক্ট করি আনসার। একেবারে যখন সেন্টারে বসা ছিলাম আমার পোটেনশিয়াল ছিল 330-এর মতো রাফলি। তারপর যতই আমি বাইরের দিকে বের হচ্ছি ওইটা কমছে, কমে কমে 337 থেকে 67 আসছে, তার মানে জিরোর দিকে আসছে। যেতে যেতে আরও কমতে কমতে একেবারে বাইরে যখন চলে গেলাম নেগেটিভ চলে গেল। সো ক্লিয়ারলি আমি ভেতর থেকে বাইরের দিকে যাওয়ার সময় আমি পোটেনশিয়াল কমতে দেখছি, আমি একটা পোটেনশিয়াল ডাউনহিল দেখতে পাচ্ছি। সো ইট শুড মিন যে ভেতরের ইনার শেলটা ইজ অ্যাট হায়ার পোটেনশিয়াল অ্যান্ড আউটার শেলটা ইজ অ্যাট লোয়ার পোটেনশিয়াল। সেটা আমাদের প্রেডিকশন। অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখি আদৌ এটা সত্যি কিনা। আমার মাপতে হবে চেঞ্জ ইন ভি, যেখানে আমি ভিটাকে ধরছি V1 মাইনাস V2। সেখানে আমি ফাইনাল ভিটা ধরে নিচ্ছি এই চেঞ্জের V1 এবং ইনিশিয়ালটা ধরে নিচ্ছি V2। তার মানে আমি বাইরের শেল থেকে যদি ভেতরের শেলে আসি কি চেঞ্জ হয় সেটা অবজার্ভ করছি। সো V1 এর ম্যাগনিটিউডটা হবে একেবারে সারফেসে যেটা পেয়েছি সেটা। অ্যাকচুয়ালি আমি পুরোটাই কপি করতে পারি, অনলি থিং চেঞ্জ হবে এদের মাঝখানের পজিটিভ সাইনটা, পজিটিভ হবে না নেগেটিভ হবে। ওকে, সো দিস ইজ 4, দিস ইজ মাইনাস অ্যান্ড দিস ইজ 8। সবকিছু মিলে আমি পাচ্ছি পজিটিভ 2359.2323 ভোল্ট। সো দেখুন তো, ইউ আর গেটিং এ চেঞ্জ ইন পোটেনশিয়াল দ্যাট ইজ পজিটিভ। অ্যান্ড ডেল্টা ভি পজিটিভ কখন হয়? যখন আপনার ফাইনাল ভি ইনিশিয়াল ভি এর চেয়ে বড় হয়। আর এখানে ফাইনালটা আমরা ধরেছিলাম শুরুতে V1 অ্যান্ড ইনিশিয়ালটা ধরেছিলাম V2। রিমেম্বার বাইট থেকে ভেতরে আসছিলাম। সো V1 ক্লিয়ারলি হ্যাজ হায়ার পোটেনশিয়াল দেন V2। সো আমাদের প্রেডিকশন অনুযায়ী ম্যাচ করেছে, ইনার শেল ইজ অ্যাট হায়ার পোটেনশিয়াল। অলরাইট, দিস ওয়াজ বি। প্রথম অংশটাতে ম্যাগনিটিউড বের করবেন, পরেরটাতে কমেন্ট করবেন কোন শেলটা হায়ার পোটেনশিয়াল। 23.27 ডান।
Next, 23.42, that says, a very large plastic sheet carries a uniform charge density this much. যেহেতু plastic sheet নিয়ে কথা বলা হচ্ছে, this charge density is actually sigma on one face. As you move away from the sheet along a line perpendicular to it, does the potential increase or decrease? A number প্রশ্ন. So first, আমি এই plastic sheetটা আঁকি and আমার দেখতে হবে just one face of it. So this is 23.42. এই হচ্ছে one face. Sigma magnitude negative, so এই faceটা should be negatively charged with sigma. A negatively charged plate হলে ওটার electric field হয় inward pointing. Right? This is electric field E. এখন আমাকে প্রশ্নে বলছে যদি আমি move away from the sheet along a line perpendicular to it. So আমি যদি instead of going in, আমি যদি outward এরকম blue arrow রাস্তা বেয়ে হেঁটে যাই, আমার potential gain হবে না বা loss হবে? আমরা জানি electric field এমন দিকে পয়েন্ট করে that is a potential downhill. So এই মুহূর্তে স্ক্রিনে ডান থেকে বামের দিকে যাওয়ার অর্থ হবে downhill, কিন্তু আমি যাচ্ছি ডানে, so this should be an uphill. Bas. This was A. Does this increase or decrease? It increases. How do you know without doing any calculation? Does your answer depend on where you chose the reference point for potential? Well, দেখে ফেললাম আমরা কোনো ক্যালকুলেশন করি নাই, কিচ্ছু করি নাই. I know this from this relation যে delta V equal to হচ্ছে delta U divided by Q naught. সেখানে Q naught হচ্ছে আমার observer charge আর delta U হচ্ছে change in potential energy, electric potential energy. আমি external charge positive নেই বা negative নেই, both of them will always want to decrease this U. আর U যদি কমাতে হয়, for positive charge delta V ও কমতে হবে, downhill. Positive charges downhill prefer করে. But for a negative charge, this delta U ওইটা নেগেটিভ অংশটাকে, চার্জের নেগেটিভ অংশটা ক্যান্সেল করবে, gives you a positive delta V, which means uphill. Electric field downhill prefer করে, আমি উল্টা দিকে হাঁটা দিচ্ছি, that's why it should be uphill. সেখানে আমার কোনো ক্যালকুলেশন আসার দরকার নেই. And also প্রশ্ন করেছে যে আমি থেকে কোথায় শুরু করেছি, এই যে আমি এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম. হ্যাঁ, এটা যদি আমি এখানে শুরু করে এখানে শেষ করতাম বা একেবারে প্লেটের সঙ্গে লেগে এখানে শুরু করতাম শেষ করতাম, তখন কি চেঞ্জ হতো আইডিয়াটা আপহিলের? না, রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, বিকজ দিস থিং ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড. রাইট, আমি এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ড্রপ পাবো ফর ইকুয়াল ডিস্টেন্স. এই ডান. বি, find the spacing between equipotential surfaces that differ from each other by 1 volt. What type of surfaces are these? Right, আমি তো কথাটা এখানেই বলে ফেলছি. Because this is a uniform electric field, equal amount of voltage drop বা equal amount of voltage gain will give me equally distant equipotential surfaces. So এখানে আমাকে বলছে potential drop যদি হয় বা gain যদি হয় 1 volt, ওই পাশাপাশি দুইটা 1 volt ডিফারেন্সের equipotential surface কত দূরে থাকবে, আমাকে D এর ভ্যালু বের করতে বলেছে. So that should be given from this thing, যেখানে আমার দরকার এই D এর ম্যাগনিটিউডটা, that should be equal to delta V divided by E. আবার E সমান হচ্ছে sigma divided by 2 epsilon naught. How do we know that? Because আমাকে জাস্ট একটা প্লেট দেওয়া হয়েছে, নট দুইটা. দুইটা দেওয়া হলে তাদের মাঝখানে অপোজিটলি চার্জড শর্ত অনুযায়ী এই 2টা বসতো না, বাট যেহেতু একটা সিঙ্গেল প্লেট 2টা বসবে. সো এবার দেখি ডিস্টেন্সটা কত. সো ডেল্টা ভি তো 1 দেওয়া আছে, কিছু করার নাই. সিগমার ম্যাগনিটিউড দেওয়া আছে 6.00 ইন্টু 10⁻⁹, যেহেতু ন্যানো ওইটার সঙ্গে গুণ হবে, না সরি এটাও একটা ফ্র্যাকশনের অংশ. দিস ইজ ইকুয়াল টু 2 epsilon naught. This is equal to 2.9514 millimeter. 2.9514 millimeter. তার মানে আমি এই প্লাস্টিক শিটের এই ডানের দিকে যেই সাইডে আমার পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে বলা হচ্ছে, সেখানে প্রতি
এতটুকু রাস্তা ক্রস করার পর আমি 1 ভোল্টের রাইজ দেখতে পাবো। And those surfaces will be called equipotential surfaces. And what type of surfaces are these? These are two-dimensional planes. Why? Because our plastic sheets is a two-dimensional plate. This is applicable only for this uniform electric field from this plastic sheet, right? 2D. Equipotential surface অন্য different shape এর জন্য will look different. This was 23.42. Next, 23.43. In a certain region of space, the electric potential is given by this function. So this is a scalar function. এটার কোনো ধরনের directional dependency নাই, I hat j hat এসব কিছু নাই, where a, b, c are positive constants. A. Calculate the x, y, and z components of electric field. তার মানে আপনাকে ইলেকট্রিক ফিল্ডটাকে ইউনিট ভেক্টর নোটেশনে লিখতে বলছে, আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, ওই ফরম্যাটে। বি জানতে চাচ্ছে at which points is the electric field equal to 0. So আমার প্রথমে এতে এর ফর্মটা ইউনিট ভেক্টরে বের করতে হবে। This is 23.43. E is given by, in vector form, by the negative gradient of a scalar potential function. So this should look like negative, তারপর delta V নাবলা জিনিসটা আছে, this is written by ddx, partial ddx of this V I hat plus partial V y ddy j hat, then ddz of V k hat bracket closed. So আমার পুরা potential function V টাকে এভাবে partially differentiate করে সামনে একটা মাইনাস টিক করলেই I get this electric field in vector form. So আমি V টা একটু খাতায় লিখি যে কত দেওয়া আছে, axy minus bx square plus cy. So this is given by V potential functionটা হচ্ছে axy minus bx square plus cy. এখন এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এই পার্শিয়াল ভাবে। তো কিভাবে করা যায় এটা? করার একটা রুল হচ্ছে ফুল প্রুফ। আপনি প্রথম টার্মটা বের করুন আগে আই হ্যাটের জন্য। তো আপনি একবার এক্স দিয়ে পুরো ভি ফাংশনটাকে সুইপ করবেন, তারপর ওয়াই, তারপর সেট। সো প্রথমে এক্স দিয়ে আমি করেছি। এক্স দিয়ে করলে থেকে যায় কি, প্রথম টার্মটাতে এক্স একটা প্রেজেন্ট আছে, সো ওইটা একবার ডিফারেন্সিয়েট হলে 1 আসবে, পরে থাকে শুধুমাত্র এ ওয়াই। ওকে, বাস এ ওয়াই। দেন এই মাইনাসটা ডিফল্ট আছে, তো বসে যাবে। সঙ্গে সেকেন্ড টার্মে একটা এক্স স্কোয়ার্ড আছে, সো এটা ডিফারেন্সিয়েট হলে 2 সামনে আসবে, বি তো আছেই, এক্স একটা থেকে যাবে, আর কিছু নাই। আর থার্ড টার্মে কোনো ধরনের এক্স নাই, সো এটা তো কনস্ট্যান্ট। আমি এখন এই প্রান্তে আমি যে অংশটা পেলাম, দিস ইজ আই হ্যাটের কোএফিশিয়েন্ট। এটা শুধুমাত্র এই প্রথম ডিফারেন্সিয়েশনের কারণে পেলাম। দেন আমি সেম প্রসেসটা রিপিট করব উইথ ওয়াই। দেখুন কি হয়। প্রথম টার্মটা ওয়াই দিয়ে সুইপ করলে বেঁচে থাকে শুধুমাত্র এ এক্স। সেকেন্ড টার্মে কোনো ওয়াই নাই, সো এটা একটা কনস্ট্যান্ট 0 আসবে ডিফারেন্সিয়েশনের পর। সেকেন্ড টার্মে একটা ওয়াই আছে, থার্ড টার্মে একটা ওয়াই আছে, দ্যাট শুড গিভ মি সি। এখানে যা পেলাম দিস ইজ জে হ্যাট। লাস্টে জেড দিয়ে পুরা পোটেনশিয়াল ফাংশনটা সুইপ করতে হবে। এখানে কোথাও জেড টার্ম নাই, সো কে হ্যাটের জন্য কিছুই পাবো না, 0 কে হ্যাট। দিস ইজ ই, এবং এটা মাপা হবে ভোল্ট পার মিটার ইউনিটে। রাইট, সো আমার ই এর ফাংশন ইন ইউনিট ভেক্টর নোটেশন পেয়ে গেলাম। এটার এতটুক হবে ই এক্স, এটা ই ওয়াই, এটা ই জেড। প্রথম প্রশ্নের অংশ এটাই, এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো কত এটাই লিখতে থাকবেন। ই এক্স এর মান মাইনাস এ ওয়াই মাইনাস 2bx, ই ওয়াই এর মান হবে
মাইনাস ax প্লাস c অ্যান্ড ez হচ্ছে 0, আর কিছু করার নেই। ex ey ez লেখার সময় ভুলেও এখানে i hat j hat এগুলো লিখবেন না, বিকজ আপনি যখন এগুলো আলাদা লিখছেন দিজ আর কম্পোনেন্টস হচ্ছে স্কেলার, ভেক্টর না। ওদের হাতে i hat j hat এর কোনো সেন্স নাই, কিন্তু ওরা যখন এখানে i hat j hat নিয়ে বসবে ওইটা কিন্তু একটা ভেক্টর ইকুয়েশন। সো দিস ওয়াজ A. B তে জানতে চাচ্ছে at which points is the electric field 0? আর ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার অর্থ হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্ট এক্স ওয়াই জেড সবাই আলাদা আলাদাভাবে 0 হতে হবে। আর বিতে এই তিনজনকে ইন্ডিভিজুয়ালি ওয়ান অ্যাট এ টাইম 0 সমান সেট করতে হবে, সেটাই হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশন 4 equal 0 gives ex ey ez to be 0. ez অলরেডি 0 হয়ে বসে আছে, তো সুবিধা একটা, আমাদের এবার এক্স আর ওয়াই কে আলাদা আলাদাভাবে 0 সেট করতে হবে। সো ফার্স্ট ex যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমি পাবো মাইনাস ay মাইনাস 2px has to be equal to 0. সেখান থেকে একটু সিম্পলিফাই করি, এই মাইনাস ওই পারে 0 আছে, সো ক্যান্সেল আউট, পরে থাকে শুধুমাত্র ভেতরে ay মাইনাস 2bx, যেটা ওই প্রান্তে গিয়ে হয়ে যাবে 2px, যেখানে x সমান আমি পাচ্ছি, দিস ইজ আওয়ার কন্ডিশন ফর ex to be 0. এটা স্যাটিসফাইড হতে হবে ex 0 হওয়ার জন্য। নেক্সট আমার ওয়াইটাকে 0 করতে হবে। ফর দ্য ওয়াই কম্পোনেন্ট টু বি 0, আমার ওয়াই এর সঙ্গে যেটা ছিল which is মাইনাস ব্র্যাকেট ax প্লাস c, ওইটাকে 0 হতে হবে। মাইনাস ax প্লাস c এটাকে 0 হতে হবে, সেখান থেকে আমি আরও একটা কন্ডিশন পাবো। সো দিস ইজ ইকুয়াল টু ax ইকুয়াল টু মাইনাস c, যেটা এক্সটাকে আলাদা করলে আমাকে দিবে মাইনাস c ডিভাইডেড বাই a. দিস ইজ আওয়ার সেকেন্ড কন্ডিশন। সো খেয়াল করুন, প্রথম কন্ডিশনে এক্স অ্যান্ড ওয়াই একসঙ্গে প্রেজেন্ট, আর এ আর বি হচ্ছে এগুলো কনস্ট্যান্ট। সেকেন্ড কন্ডিশনে শুধুমাত্র কনস্ট্যান্ট আছে। সো এক্স এর ভ্যালু সি অ্যান্ড এ গিভেন দেওয়া থাকলে আমি এক্স এর মান কত হলে আমি ই ওয়াই পার্টটা 0 হবে বলে দিতে পারছি, বাট এখানে কনস্ট্যান্ট জানার পাশাপাশি আমার ওয়াইটাও জানা লাগবে। আমি শুধুমাত্র একটা স্পেসিফিক ওয়াই এর কন্ডিশন পেতে চাই। সো সেটা কিভাবে আইসোলেট করব? সেটা আইসোলেট করতে পারি আমরা এই দুইটাকে যদি ইকুয়াল ধরতে পারি, কারণ বাম পাশে দুইজনেরই এক্স আছে, সো ওদের রাইট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল। a ডিভাইডেড বাই 2b y ইকুয়াল টু নিচের ডান পাশে c বাই a। সেখানে দেখুন আমি একটা কন্ডিশন পাবো দ্যাট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন কনস্ট্যান্টস, এবং বাম পাশে থাকবে y. সো দিস ইজ ইকুয়াল টু y সমান মাইনাস 2bc ডিভাইডেড বাই a স্কোয়ার। এবার এখানে কোনো এক্স ডিপেন্ডেন্সি নাই, আমি দুইটা কন্ডিশন পেলাম। আলটিমেটলি এক্স এর মান এটা এবং ওয়াই এর মান এটা যদি হয়, গিভেন দ্য কনস্ট্যান্টস এবিসি, আমার ইলেকট্রিক ফিল্ড উইল বি 0। জেড তো অলরেডি 0, এটা আমার চেক করার কিছু নাই। সো এই দুইজন হবে ফাইনাল কন্ডিশন। আমি ফাইনাল দুইটা কন্ডিশনকে একটু ডিফারেন্ট কালারে দিই। এটাকে আমি উপরের বক্স করা, এটাকে কিন্তু আমি একটা ফুল কন্ডিশন দিতে পারছি না, বিকজ এখানে এক্স এন্ড ওয়াই দুইটাই প্রেজেন্ট আছে উইথ কনস্ট্যান্টস। আমার সুটেবল কন্ডিশন হবে এমন একটা যেখানে দুইটা এক্স এন্ড ওয়াই একসঙ্গে প্রেজেন্ট নাই, এক পাশে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল, অন্য পাশে সবগুলোই কনস্ট্যান্টস, এন্ড দোজ আর নিচে এই রেড কালারের বক্সগুলো। সো উইথ দ্যাট আমার 43 অংশটা ডান। নেক্সট 23.44. In a certain region of space, the electric potential is given by this potential function. Similar একটা প্রবলেম, যেখানে এর ম্যাগনিটিউড এবার দিয়েছে, বি এরও দিয়েছে। Calculate the magnitude and direction of the electric field at point in the region that has coordinates this, and z equal এটা। So our first v এর potential functionটা লিখতে হবে, ওইটার নেগেটিভ গ্রেডিয়েন্ট বের করার মাধ্যমে আমি ই এটার ইউনিট ভেক্টর নোটেশনে
ফুল ইকুয়েশনটা লিখতে পারবো, ওখানে আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা প্লাগ ইন করে দিব। দিস ওয়াজ 23.44। পটেনশিয়াল ফাংশনটা একটু লিখি, তাইলে আমার বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া লাগবে না। প্লাস এ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি এক্স ওয়াই স্কোয়ার, রাইট? ইয়েপ, এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এটার আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট নিলে I get E, which is equal to partial differentiation of V with respect to X I hat with respect to Y, Y J hat plus with respect to Z K hat. একবার পুরা জিনিসটাকে X দিয়ে সুইপ করেন, তারপর Y, তারপর Z। ফার্স্ট আমি X দিয়ে সুইপ করছি। X দিয়ে সুইপ করলে প্রথম টার্মে আছে AX X স্কোয়ার, প্রথম টার্মে একটা X স্কোয়ার আছে, ওইটার কারণে A সামনে একটা 2 আসবে, আর ওয়াই পার্টটা তো কনস্ট্যান্ট থাকবে, এটা থেকে যাবে। মাইনাস সেকেন্ড পার্ট একটা এক্স প্রেজেন্ট, ওইটা একবার ডিফারেন্সিয়েট হয়ে 1 আসবে, পরে থাকবে বি ওয়াই স্কোয়ার। দিস হোল থিং ইজ আই হ্যাট। তারপর ওয়াই দিয়ে সুইপ করুন প্রথমটা। ওয়াই দিয়ে সুইপ করলে ওয়াই একটাই প্রেজেন্ট, ক্যান্সেল হয়ে জাস্ট 1 থাকবে, পরে থাকে এ এক্স স্কোয়ার, তারপর মাইনাস এখানে ওয়াই স্কোয়ার প্রেজেন্ট, 2 সামনে আসবে, বি এক্স ওয়াই, দিস ইজ j hat, and third টার্মে z দিয়ে সুইপ করতে হবে, বাট z এর প্রেজেন্সই নাই, সো দিস ইজ 0 k hat, ব্র্যাকেট ক্লোজড। ই মাপা হচ্ছে ভোল্ট পার ইউনিট মিটারে। সো এখানে যা পেলাম এই লাস্ট লাইনে, দিস ইজ মাই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইন ইউনিট ভেক্টর নোটেশন। অলরাইট, এবার এখানে আমি যদি এই কোঅর্ডিনেটটা প্লাগ ইন করি, যেখানে প্লাগ ইন করার জায়গা আছে, এক্স অ্যান্ড ওয়াই বসানোর জায়গা আছে, বসালেই আমার ই এর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যাট দিস কোঅর্ডিনেট আমি পেয়ে যাব। সো আমার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড 2.4 and 0। কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 2.4 and then 0, সবগুলো মিটারে মাপা হচ্ছে। সো লেটস সি ই এটা ভেক্টর ফর্মে কত হয় অ্যাট দিস কোঅর্ডিনেট। প্রথমে আছে 2a সঙ্গে x টাইমস y, 2 টাইমস 0.4, এটা প্রথম টার্ম। সেকেন্ড টার্মে আছে বি ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে 0.4, রাইট? সেই পুরো জিনিসটা হচ্ছে আমার আই হ্যাট। তারপর এ এক্স স্কোয়ার সেকেন্ড টার্মে এ এক্স স্কোয়ার, এটা হবে 2 স্কোয়ার মাইনাস 2 টাইমস বি টাইমস এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 0.4, ক্লোজ করলে আসে জে হ্যাট, অ্যান্ড দেন কে হ্যাটটা তো কিছু ছিল না, দিস ইজ 0 কে হ্যাট, ব্র্যাকেট ক্লোজড। প্রশ্নে কিন্তু আমার এ অ্যান্ড বি এর ম্যাগনিটিউড দেওয়া ছিল, সেগুলো আমি এখানে প্লাগ ইন করতে পারি। এ ছিল 5, বি ছিল 8, সো যেখানে যেখানে এ অ্যান্ড বি আছে মুছে ফেলি একটু। এটা একটা এ, এটা একটা এ, এর জায়গায় বসবে 5, 5, 5, আর কোথাও আছে নো। বি কত বসবে 8, বি গুলোকে মুছে ফেলি, 8। এবার আমি ভ্যালুগুলো বসালেই এটার ম্যাগনিটিউড পেয়ে যাচ্ছি। প্রথমটা দেখুন, 2 টাইমস 5 টাইমস 2 টাইমস 0.4, 8 টাইমস 0.4 স্কোয়ার। সো প্রথম টার্মটা আমি পাচ্ছি আই হ্যাট, প্লাস সেকেন্ড টার্মটা আবার সামথিং মাইনাস সামথিং
প্রথমে বসছে 5 times 2 square, that's 4, minus 2 times 8 times 2 times 0.4. This is equal to 7.2 j hat, bracket closed, হয়ে গেছে। যেহেতু E মাপছিলাম, this is volt per meter, this is also volt per meter. এর ম্যাগনিটিউড ভেক্টর ফর্মে আমি ইটা পেয়ে গেলাম। ওয়েট, এখনো তো আই হ্যাড জে হ্যাড আছে, সো আমার তো অ্যাবসোলুট সাইন দেওয়া যাবে না, ম্যাগনিটিউড এখনো হয়নি, ভেক্টর ফর্মে পেলাম। আমার ম্যাগনিটিউড মাপতে হলে I should write squared plus squared and বাইরে ইউনিট এখনো ভোল্ট পার মিটার। সো দেখি এটা কত আসে। এখানেও মাইনাস হবে বিকজ এই মাইনাসটা ভেতরে যাবে। রুট ওভার সামথিং স্কোয়ার্ড প্লাস সামথিং স্কোয়ার্ড। প্রথম সামথিংটা হচ্ছে -6.72, পরের সামথিংটা হচ্ছে -7.2। This gives me 9.8487. 9.8488 ছিল না? হ্যাঁ, রাউন্ড করে 88 নিলাম, ভোল্ট পার মিটার। This is magnitude at this coordinate. ম্যাগনিটিউড হয়েছে। ডিরেকশন দরকার। ডিরেকশন বের করার জন্য দেখুন এর কি কি কম্পোনেন্টস আছে। আমি এটাকে একটু ওই জেড পার্টটাও মেনটেন করি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখন আই হ্যাভ এ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দ্যাট হ্যাজ অনলি আই হ্যাড অ্যান্ড জে হ্যাড কম্পোনেন্ট। তার মানে ফার্স্ট কনক্লুশন হবে এই ইটা lies in only xy plane, z কোনো কম্পোনেন্ট নাই। তারপর নট অনলি দ্যাট, এটা দুইটা ম্যাগনিটিউড খেয়াল করুন, both of them are নেগেটিভ। আর নেগেটিভ হলে ইট মিনস দে আর ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। আমার থার্ড কোয়াড্রেন্টের ক্যালকুলেশন বা কারেকশন ইউজ করতে হবে, which is equal to 180 plus arctan of y part, that is equal to -7.2 all divided by -6.72. এটা আমার ব্র্যাকেট দিলে চলবে না, আমার অ্যাবসোলুট সাইন দিতে হবে। সো দেখি আগে কত আসে এটা। arctan of 7.2 divided by 6.72. This is 46.975. 46.975 degree. Ultimately 180 সঙ্গে যদি এটাকে যোগ করি, আর আনসার আসছে 226.975. 226.975. এটা কাউন্টার ক্লকওয়াইজ with positive x-axis. So, electric field at this coordinate কোন দিকে পয়েন্ট করছে? The answer হবে first, it lies on the xy plane, and in that plane, it makes this much angle counterclockwise with positive x-axis. Yes, that is 23.44. Next problem, 6. It says, when an electron moves from A to B along an electric field line in figure this one, the electric field does this much work on it. So first, এই ফিগারটা একটু দেখি কি কি লেবেল করা আছে খেয়াল করুন। ফার্স্ট আমাকে এখানে এই ইয়েলো কালার যে ড্যাশ রঙের দুইটা কার্ভ দেওয়া আছে, those are equipotential surfaces. And যে ব্লু অ্যারো দিয়ে স্ট্রেট লাইন দেওয়া আছে, those are electric field lines. So first of all, এখানে জাস্ট এই দুইটা ইনফরমেশন থেকে খুঁজে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড ইকুইপোটেনশিয়ালস থেকে, যেহেতু অ্যারোগুলো নিচের ইকুইপোটেনশিয়াল থেকে উপরের দিকে পয়েন্ট করছে, ইলেকট্রিক ফিল্ড ওই ডিরেকশনে পয়েন্ট করছে, which means this direction should be the path of decreasing potential বা downhill. তারপর ছবিতে দেখুন ইকুইপোটেনশিয়াল গুলোর উপরে কিছু এই ডট দিয়ে পয়েন্টস চুজ করে দিয়েছে, ABC তিনটা। প্রথমে আপনাকে দেওয়া হলো একটা ইলেকট্রন দ্যাট মুভস ফ্রম A to B
এ থেকে বি ডিরেকশনে আসছে, এই দিকে। যেহেতু বি থেকে এ বরাবর আমি পেলাম ডাউনহিল, এ থেকে বি বরাবর আসলে হবে আপহিল। দ্যাট মিনস আমার প্রশ্নে একটা ইলেকট্রন আপহিল আসার মাধ্যমে দিস মাচ ওয়ার্ক ডান করতে পারলো, বা ইলেকট্রিক ফিল্ড তার উপর দিস মাচ ওয়ার্ক ডান করলো। সো আপহিল ওটা তো ইলেকট্রনের পছন্দনীয় রাস্তা। সো যে আমি ওয়ার্ক ডানটা পাবো দ্যাট শুড বি পজিটিভ। ইলেকট্রন আপহিল গেলে পজিটিভ ওয়ার্ক ডান করে। প্রথম প্রশ্ন, what are the electric potential differences VB minus VA, then VC minus VA, লাস্টে VC minus VB। সো প্রথমে VB থেকে VA বাদ দিতে হবে। সো ইট মিনস আমার এখানে একটা চেঞ্জ মাপতে হবে, যেটার ফাইনাল লোকেশন হবে বিতে, স্টার্টিং লোকেশন হবে এতে। সো ক্লিয়ারলি এটা কিন্তু আপহিল রাস্তা। 6 এতে ডেল্টা ভি হচ্ছে আমার বি থেকে এ বরাবর, ভি মাইনাস ভিবি মাইনাস ভিএ। এই পোটেনশিয়াল ক্রস করার জন্য ইউ শুড ডু সাম ওয়ার্ক। দ্যাট শুড বি গিভেন বাই W ডিভাইডেড বাই অবজারভার চার্জ, যেটা কিনা আমাদের প্রশ্নে ইলেকট্রন। সো একটু খেয়াল করুন, আমরা যখন ডেল্টা ভি এর সঙ্গে ইউ রিলেশনটা লিখি এভাবে লিখি, ফ্র্যাকশন, যেখানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। বাট ইউ থেকে যখন আমরা ডাব্লিউতে যাব একটা মাইনাস ক্যারি ওভার করতে হয়, which by extension means আমি যদি ভি থেকে ডাব্লিউতে ডিরেক্ট জাম্প করি ওই মাইনাসটা থেকে যেতে হবে, সেখানে ওই মাইনাসটা থাকতে হবে। আর বি থেকে এতে, আর এ থেকে বিতে যাওয়ার জন্য ইলেকট্রন পজিটিভ ওয়ার্ক ডান করবে। সো এই ডাব্লিউর ম্যাগনিটিউডটা হবে পজিটিভ। এই সামনের মাইনাসটা কিন্তু ডাব্লিউর সাইন পজিটিভ না নেগেটিভ সেটার জন্য আসছে না, এটা আসছে ভি থেকে ডাব্লিউ জাম্প করার জন্য। ওইটা নিচে ভাগ যাচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে, which is itself মাইনাস ই। সো এই মাইনাস মাইনাস কাটা চলে যাচ্ছে, পরে থাকে শুধুমাত্র ওয়ার্ক ডানের ম্যাগনিটিউড, যেটা প্রশ্নে দেওয়া, ডিভাইডেড বাই ইলেকট্রন নাম্বার। তো এটা বের করলেই আমার ডেল্টা ভি এ চলে আসছে। ওয়ার্ক ডান ডাব্লিউ দ্যাট ইজ গিভেন 3 আচ্ছা ফ্র্যাকশন দরকার, 3.94 টাইমস 10 to the power minus 19 divided by electron number. This is equal to 2.4592. 2.4592 ভোল্ট। সো খেয়াল রাখবেন এই মাইনাস সাইনটা যদি না দিতাম, এখান থেকে ইলেকট্রনের চার্জের জন্য একটা মাইনাস ক্রিয়েট হয়ে আসতো, আর সেই মাইনাসটা যদি এখানে সামনে বসতো দ্যাট উড মিন ডেল্টা ভি ফ্রম এ টু বি নেগেটিভ চেঞ্জ। নেগেটিভ চেঞ্জ হলে ডাউনহিল, বাট একটা ইলেকট্রন তো ডাউনহিল যায় না, ইলেকট্রন যায় আপহিল। আপহিল হলে ডেল্টা ভি হ্যাজ টু বি পজিটিভ, সেটাই এসছে। সো এখান থেকে জাম্প করার সময় যে আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে সেটা একটু অ্যাটেনশন দেওয়ার বিষয়। এ ডান, বি, ভিসি থেকে ভিএ, ভিসি থেকে ভিএ। সো যদিও বি এবং সি দূরে দূরে লোকেটেড, এটা এখান থেকে ডিরেক্টলি যাওয়া একটা স্ট্রেট লাইন, এখান থেকে এখানে যদি আমি টান দিই এটাও একটা স্ট্রেট লাইন হবে, বাট ওই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স বেশি হবে। বাট ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার পোটেনশিয়ালের ক্ষেত্রে। আই জাস্ট হ্যাভ টু নো স্টার্ট কোথায়, এন্ড কোথায়। সি এর স্টার্ট বি এর স্টার্টের একই পোটেনশিয়াল, দ্যাটস ওয়াই ওদের ক্ষেত্রে হবে একই পোটেনশিয়াল গ্যাপ ফ্রম সি টু এ। সো বিতে ভি ডেল্টা সি এ, that should be equal to exactly delta V PA. This happens because C and P একই potential আছে, that's why. That is equal to 2.4592 volt. P. C তে জানতে চাচ্ছে C minus B তে এখান থেকে এখানে আসতে কি পরিমাণ potential drop হবে। Well, এটা তো সেম ইকুইপোটেনশিয়াল, সেম ইকুইপোটেনশিয়াল হলে এখানে বসে আমি যে ভি পাবো এখানেও সেম ভি পাবো। সো ওদের মাঝখানে ডিসপ্লেসমেন্ট হলে কোনো ধরনের পোটেনশিয়াল চেঞ্জ হবে না। সো ভি সি মাইনাস বি, ভি সি মাইনাস বি হ্যাজ টু বি 0 ভোল্ট। ব্যাস, দিস ওয়াজ
6. 7. The electric field in a region of space has components EY, EZ, and EX এতটুক পরিমাণে. Point A is on the y-axis at this location and point B is on the x-axis at this location. What is the potential difference VB minus VA? So first আমি x and y-axis টাকে and also electric field এর components গুলো একসঙ্গে কালেক্ট করি. So first electric field এর components গুলো কালেক্ট করছি. এটা should be given by এরকম একটা ফরম্যাট. Components and unit vectors. ওখানে EX দেওয়া আছে 4x, y and z দুইজনই 0 0. This is 4x I hat 0 j hat 0 k hat and এদের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম বিকজ প্রশ্ন এটা বলে দিয়েছে. এবার আমার xy কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে হবে পয়েন্ট দুইটা খুঁজে পাওয়ার জন্য. ফার্স্ট let this be my y-axis, then let this be my x-axis. যেখানে y equal 3 মিটারে পয়েন্ট A আছে and x equal 4 এ পয়েন্ট B আছে. y equal 3 মিটারে পয়েন্ট A, x equal 4 মিটারে পয়েন্ট B. প্রশ্ন করছে what is the potential difference VB minus VA? আমার আগে B লোকেশনে VB কত সেখান থেকে VA লোকেশনে এটার ডিস্টেন্স বের করতে হবে, পোটেনশিয়ালের ভাষায় ডিস্টেন্স বের করতে হবে. সো যেহেতু আমার ডিফারেন্সের প্রথম অংশে B দেওয়া which means এটা ফাইনাল লোকেশন, আমার আসতে হবে বেসিক্যালি এখান থেকে এই কোনাকুনি রাস্তা বেয়ে একটা ডিসপ্লেসমেন্ট করাতে হবে. সো এখন আমার জানতে চাচ্ছে পোটেনশিয়াল গ্যাপ কত V, বাট আমার পোটেনশিয়াল গ্যাপ বের করার জন্য প্রশ্নে ই প্রোভাইড করে দিয়েছে ভেক্টর ফর্মে. এখন আমার ইউজ করতে হবে এই জিনিসটা ই ডট ডিএল জিনিসটা, যেখানে এই অংশটা হবে ডিএল বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর. এখানে শুরু এখানে শেষ. সেই পুরো রাস্তাটাকে আমি একেবারে কোনাকুনি ডিসপ্লেস না করে আমি একটু ইন্ডিভিজুয়াল দুইটা আলাদা ডিসপ্লেসমেন্ট করছি. এক নাম্বার এখান থেকে এখানে আসবো অরিজিনে, তারপর এখান থেকে এতটুক যাব বি লোকেশনে. এই রেড কালারের আমি যে ডিসপ্লেসমেন্ট দুইটা দিলাম ওইটা ইজ টেকনিক্যালি ডিএল. আলাদা আলাদা করে না ভেঙে একবারে করলেও আমি সেম আনসারটা পাচ্ছি. সো প্রথমে এ লোকেশন থেকে অরিজিনে আসার জন্য আমার শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের ওয়াই কম্পোনেন্টটা ইউজ হবে ফর দিস ডিসপ্লেসমেন্ট, এবং ওয়াই কম্পোনেন্টে ম্যাগনিটিউড হচ্ছে 0. 0 হলে এ থেকে অরিজিন আসা পর্যন্ত কোনো পোটেনশিয়াল চেঞ্জ পাওয়া যাবে না. তারপর অরিজিন থেকে আমি যদি বিতে যাই আমার ইলেকট্রিক ফিল্ডের এক্স পোর্শনটা ইউজ হবে, এবং অলসো ডিসপ্লেসমেন্টটা দেখুন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, সেখানে আসবে dx. 4x পার্টটা dx এর সঙ্গে ইন্টারাক্ট করবে, দ্যাট শুড গিভ মি এই পোটেনশিয়াল চেঞ্জ. আমি যেটা লিখতে চাচ্ছি দিস ইজ ইকুয়াল টু 4x, দেন dl পার্ট থেকে আসবে dx, and with that আমার v এর ইকুয়েশন শেষ. 4টা বাইরে নিয়ে আসুন, ভেতরে পড়ে থাকে x dx. এটা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট হবে? অরিজিন থেকে 4 পর্যন্ত, অরিজিন থেকে 4 পর্যন্ত. অলসো আমার এটা ফোর্থ ইউনিটে পেতে হবে. সো 4 বাইরে কনস্ট্যান্ট, x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2. এটার লিমিট হবে 0 to 4 ভোল্ট. অ্যান্ড দেন আমি আবার লিমিট বসাবো 2 4 কাটাকাটি যে থাকে 2, অ্যান্ড দেন এখানে 4 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার হচ্ছে লিমিট evaluation. So 4 square gives me 16. 16 times 2 gives me 32 volt. So আমার এইখানে পোটেনশিয়াল চেঞ্জ হবে 32 volts, এবং এই অংশটা আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ফিল্ডের রিলেশন থেকে বের করে নিয়ে আসতে পারলাম. This was 7.
Next and most likely আমাদের last question for this round is 59. So এই প্রশ্নে in this figure, ডান পাশের figure a charged particle, this red dot, either an electron or a proton, I don't know which, is moving rightward, মানে বাম থেকে ডানের দিকে যাচ্ছে between the two parallel charged plates separated by distance this much. So এখান থেকে এখানের গ্যাপটা হচ্ছে this d magnitude distance. The plate potentials are V1 is at negative 70 volt. So এটা negative 70 volt. And then V2 is at negative 50 volt. All right. The particle is slowing from an initial speed of 90 kilometer per second. So এই মুহূর্তে স্ক্রিনের দেওয়া যে স্ন্যাপশটটা দেওয়া আছে সেখানে যে ব্ল্যাক অ্যারো দিয়ে ডিরেকশন দেওয়া, that is the velocity direction, and that thing is right now at 90 kilometer per second, and this is our initial speed. যাচ্ছে ঠিক আছে at the left plate. A নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করছে is the particle an electron or a proton? প্রথমে বলে দেয়নি এটা কোনটা, বাট এখন given this information যে আমি যদি 90 দিয়ে শুরু করাই এই red dot পার্টিকলটাকে and that thing ডানে যাওয়ার কারণে slows down, রাইট? এটাই প্রশ্ন বলছে slows down করলে দেন পার্টিকলটা ইলেকট্রন হবে না প্রোটন হবে। তো স্লো ডাউন করার অর্থটা আমরা বের করার জন্য আগে বের করি এই দুই প্লেটের মাঝখানে যে পোটেনশিয়াল আছে সেটা ডিফারেন্স বের করে আমরা দেখি ডানে যাওয়াটা পোটেনশিয়াল আপহিল না ডাউনহিল। সো খেয়াল করুন আমি বাম থেকে ডানে যাচ্ছি, সো দিস শুড বি মাই ফাইনাল লোকেশন V2 and this should be my initial location. আমি ডেল্টা V মাপবো V2 মাইনাস V1 এর মাধ্যমে। 59 আমি মাপতে চাচ্ছি ডেল্টা V, it should be V2 minus V1. So V2 আছে minus 50 ভোল্টে আর V1 আছে minus 70 ভোল্টে। So এখানে minus 50 volt minus মিলে plus 70 volt. This gives me plus 20 volt. So খেয়াল করুন আমি যে ডেল্টা V পেলাম ওটা আমি পজিটিভ পেলাম। পজিটিভ পাওয়ার অর্থ this is potential uphill. So rightward আমি যেই potential চেঞ্জটা পাচ্ছি that is uphill. এখন একটু ফলো করুন তো কোন টাইপের পার্টিকেল আপহিল যাওয়ার কারণে স্লো ডাউন করে। স্লো ডাউনের প্রশ্নটা আসে তখন যখন কোনো একটা পার্টিকেল হোক পজিটিভ বা নেগেটিভ তাকে তার প্রেফারেবল ডিরেকশন বাদে অন্য ডিরেকশনে যদি জোর করানো হয়। বাই প্রেফারেবল ডিরেকশন আই মিন পজিটিভ চার্জ ডাউনহিল যেতে চাওয়া, নেগেটিভ চার্জ আপহিল যেতে চাওয়া। পজিটিভ চার্জকে যদি জোর করে আমি আপহিল পাঠাই ইট উইল স্লো ডাউন, নেগেটিভ চার্জকে যদি আমি জোর করে ডাউনহিল পাঠাই ইট উইল স্লো ডাউন। নাও আই হ্যাভ অ্যান আপহিল and যেখানে একটা particle slows down. So, by this argument, this particle should be a proton. আমাদের এক নম্বর প্রশ্ন, only a proton can slow down in an uphill direction. So, our particle is a proton. Alright, this was A. B তে জানতে চাচ্ছে, what is its speed just as it reaches plate 2? একেবারে এখানে হিট করলে ফাইনাল ভেলোসিটি কত সেটা। ওয়েল এটা আমাদের একটা প্রিভিয়াস প্রবলেমের সঙ্গে ম্যাচ করে যেটা আমরা ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে করে এসেছি ফর চার্জ পার্টিকলস, সে আর্গুমেন্টটাই আমি ইউজ করতে যাচ্ছি। আমার প্রথমে ডেল্টা ভিটা বের হয়ে গেছে, সেটা ইউজ করে আমি ডেল্টা কে বের করতে পারি। ডেল্টা কে এর সঙ্গে ডেল্টা ভি রিলেটেড ইন টার্মস অফ নেগেটিভ কোন অবজারভার চার্জ সেটা মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি এর মান কত। আর এই অবজারভার চার্জটা আমরা পেলাম just now to be proton P. প্রোটনের চার্জ জানি ডেল্টা ভি আমি জানি প্লাস 20 ভোল্ট, ডেল্টা কে থেকে আমার ফাইনাল ভেলোসিটিটা বের হয়ে আসবে। দিস ইজ ইকুয়াল টু kf মাইনাস ki, ডানে আছে প্রোটনের চার্জ which is just একটা নাম্বার e multiplied by 20 ভোল্ট and then ki টা আমি ওই পাশে নিতে পারি kf equal to, আচ্ছা আমি একেবারে লাস্টে ভ্যালুগুলো প্লাগ ইন করি, এখন এগুলো যা আছে রেখে দিই। এটা এখন মাঝখানে ভ্যালু বসালে দেখতে ভালো দেখা না। So ki
মাইনাস কিউপি ডেল্টা ভি। কে এফ এর ভেতরে আছে ভিএফ জিনিসটা, ফ্রম হাফ মাস অফ প্রোটন ভি এফ স্কোয়ার্ড, আর কে আই এর মধ্যে আছে হাফ মাস অফ প্রোটন ভি আই স্কোয়ার। এই ভি আইটা হবে কই জানি 90 কিলোমিটার পার সেকেন্ড। এখনো আছে কিউপি ডিভাইডেড বাই ডেল্টা ভি। এখন আমি ভি এফটাকে আলাদা করে বাকি সব কিছু অন্য পাশে নিয়ে যাই। সো উপরে আচ্ছা রেডি তো আছে আমার, আবার লেখার দরকার নাই, আমি জাস্ট ডুপ্লিকেট করতে পারি। এটা ফ্র্যাকশনের উপরে বসবে, এই পুরো জিনিসটার সঙ্গে এই নিচে 2টা কোনাকুনি গুণ হয়ে উপর উঠবে, এমপিটা নিচে যাবে, অ্যান্ড ভি এর উপর স্কোয়ার ছিল সেটা এখানে গিয়ে স্কোয়ার রুটে পরিণত হবে। অলরাইট, সব কিছু আমার ডান পাশে জানা, আমি জাস্ট এবার কেয়ারফুলি ভ্যালুগুলো বসাবো। ফলো মি। রুট ওভার একটা ফ্র্যাকশন 2 টাইমস একটা ব্র্যাকেট, যার মধ্যে ফার্স্ট একটা ব্র্যাকেট থাকে, তারপর একটা জিনিস ক্যান্সেল হয়, আর নিচে হচ্ছে ম্যাস অফ প্রোটন। সো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 0.2 টাইমস, সরি 0.2 কেন, হাফ হবে, টাইমস mass of proton times initial speed squared, that was 90 kilometer per second, that's why a cube টা আসলো, minus proton charge E times delta V positive 20, সব কিছু মিলে 2টা তো আমি সামনে রেখেছিলাম, this is my answer, এটা আসছে 65.334 into 10 to the power 3 meter per second. সি প্রোটনটা শুরু করেছিল 90 কিলোমিটার পার সেকেন্ড স্পিড নিয়ে, বাম পাশের প্লেটে, ডান পাশের প্লেটে এটা হিট করার সময় 65 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে হিট করছে। ক্লিয়ারলি স্পিডটা কমে গেছে, অ্যান্ড আমাদের পার্টিকেলটা স্পিড কমায় প্রোটন হয়ে, বিকজ ইট ওয়াজ শট ইন এ ডিরেকশন দ্যাট ওয়াজ পটেনশিয়াল আপহিল। উইথ দ্যাট আমাদের 59 পার্টটাও ডান। এই রাউন্ডটা আমরা শেষ করতে পারি এখন। থ্যাংক ইউ।